হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, গল্পটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। হাইরোডের পাশে একটা লাশ পড়ে আছে। তাকে ঘিরে রেখেছে অনেক লোক। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। পুলিশ লাশটাকে নিয়ে যায়, কিন্তু কেউ লাশটাকে চিহ্নিত করতে পারে না। পুলিশ তদন্ত করে জানতে পারে কে বা কারা ব্যক্তিটাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। শুধু লাশের প্যান্টের পকেটে একটা কাগজের টুকরো দেখতে পায়। তাতে লেখা, অপরাধীকে খুন করলাম। তাছাড়া পুলিশ আর কোনো প্রমাণ হাতে পায় না। অনেক দিন হয়ে যায়, আস্তে আস্তে ঘটনার কথা সবাই ভুলে যায়। আমাদের এই গল্পটি রহস্যই ঘেরা। আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত রহস্য উন্মোচিত হবে। এদিকে সায়নের একটা কাজের খুব দরকার। কাজের জন্য সে একটা মাদার ডায়েরি কোম্পানির মালিকের সাথে দেখা করে। তাকে বলে, স্যার, চাকরিটা আমার খুব দরকার, দয়া করে আমাকে নিরাশ করবেন না। দেখো বাবা, আমার একজন বিশ্বাসী লোকের প্রয়োজন। আমার কাছে যে ছেলেটি কাজ করছিল আজ 1 সপ্তাহ হলো সে আসছে না। তুমি যদি তার জায়গায় কাজ করো আমার কোনো সমস্যা নেই। সে তো অনেক দিন থেকে কাজ করছে। আমি কালকে তাকে একবার ফোন করব। যদি সে আর না আসে তাহলে তুমি পরশু থেকে কাজে জয়েন করতে পারো। আমি আমার প্রত্যেকটা কর্মচারীকে একটা সুযোগ দিই। তার সমস্যা হয়েছিল, সে আমায় জানিয়েছিল, কিন্তু আমার কোম্পানির ক্ষতি হচ্ছে, আমাকে সেটাও তো দেখতে হবে। আমি তো তার সমস্যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে পারবো না। তুমি কালকের দিনটা একটু অপেক্ষা করো। সে যদি না আসে আমি পরশুদিন তোমাকে ফোন করে ডেকে নেব। আর কাজের নিয়ম কানুন আমার লোক আছে, সে তোমাকে বুঝিয়ে বলবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। সায়ন আলী সরকার এই গল্পের নায়ক। বয়স 27 বছর। পড়াশোনায় মেধাবী স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকে চাকরি করত, কিন্তু সেখানে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনার কথা তার পরিবারের লোকজন জেনে যায়। তারাও তাকে অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন সে তার এক বন্ধুর সাথে ভাড়া বাড়িতে থাকে। তার বাড়ি মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুরে। ওরা দুই ভাই। বড় ভাই বিবাহিত, সায়ন বাড়ির ছোট ছেলে। ওদের পারিবারিক কাপড়ের ব্যবসা আছে। সায়নের বাবা ও ভাইয়া সেটা দেখাশোনা করে। তার পরের দিন কোম্পানির মালিক সায়নকে ফোন করে আর বলে, হ্যালো, আমি কি সায়ন আলী সরকারের সাথে কথা বলছি? হ্যাঁ স্যার, বলুন। তুমি কালকে থেকে আমার এখানে কাজে জয়েন করতে পারবে? কেন পারবো না স্যার, আমি তো কাজ করতে চাই, সেই কারণেই তো আপনার সাথে দেখা করলাম। ঠিক আছে, ভোর 4টার মধ্যে তোমাকে এখানে চলে আসতে হবে। মালিকের মুখ থেকে এরকম কথা শুনে সায়ন আমতা আমতা করে বলল, স্যার, ভোর 4টা? তুমি তো জানো কাজটা কিসের, মাদার ডেয়ারির। ভোর 4টার মধ্যে আসতে হবে। তারপর প্যাকিং করে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে তোমাকে দুধ পৌঁছে দিতে হবে। মোটামুটি 10টার মধ্যে কাজ হয়ে যাবে। যত তাড়াতাড়ি দুধ তুমি ডেলিভারি দিতে পারবে তত তাড়াতাড়ি তোমার ছুটি হয়ে যাবে। আর এটা সকালের দিকে হয়। সকালে সবাই বাড়িতে থাকে, তখন চায়ের জন্য বেশিরভাগ লোকের দুধের প্রয়োজন হয়। তারপর যে যার কাজে বেরিয়ে চলে যায়। আমাদের কোম্পানির প্রতিটা ডেলিভারি বয় ভোর 4টার মধ্যে এসে হাজির হয়। আশা করছি তুমি বুঝতে পারছো আমার কথা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমার কোনো সমস্যা নেই। আমি কাল থেকে জয়েন করছি আপনার কোম্পানিতে। আজ 1 মাস হলো সায়ন ডেলিভারি বয়ের কাজ করছে এক মাদার ডায়েরি কোম্পানিতে। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এই কাজের সূত্রে বিভিন্ন মানুষের বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছে। এতে তার সুবিধা হয়েছে সেই মানুষটিকে খুঁজে বের করা, যে তাকে বদনাম দিয়ে ব্যাংক থেকে বের করে দিয়েছে। তার জন্য সে তার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, এমনকি মাফিয়া দলে যোগও দিয়েছে। এই কাজ করতে করতে একদিন সে মাফিয়া কিং হয়ে যায়। কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। সে কখনোই ভালো মানুষের ক্ষতি করত না, অসহায় মানুষের পাশে দাঁড়াতো। আর সেই সাথে যারা ওর ক্ষতি করেছে তাদের শাস্তি দেওয়া ছিল ওর কাজ। স্যার, আজকে খবর পেয়েছি
ওরা মনে হয় আসছে। সত্যি খবরটা পাক্কা? হ্যাঁ স্যার, পাক্কা খবর। ঠিক আছে, কাল রাতে যাব। সায়ন ও তার সঙ্গী রনি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তাদের জন্য, কিন্তু কেউ আসে না। অনেকক্ষণ হয়ে যায়। সায়ন অধৈর্য হয়ে তার সঙ্গী রনিকে বলে, কিরে, তুই যে বললি খবরটা পাক্কা, কিন্তু এখনো তো কারো দেখা নেই। একদম পাক্কা খবর স্যার। তাহলে ওরা এখনো আসছে না কেন? বুঝতে পারছি না স্যার। শালার বাড়ির ঠিকানা জানিস? মিস্টার আজাদের বাড়ির ঠিকানা জানি না, কিন্তু ওর সঙ্গে যে আছে তার ঠিকানা জানি। একবার ওকে ফলো করে দেখে এসেছিলাম, ও একটা বস্তিতে থাকে। রনির কথায় সায়ন রেগে গেল আর বলল, যে চুলোই থাকুক, আমার জেনে লাভ নেই। কান ধরলেই মাথা আসবে। চল তুই আমার সাথে। কথাটা বলে সায়ন দলবল নিয়ে গেল ব্যক্তিটার খোঁজে। ব্যক্তিটার নাম নরেশ চৌধুরী। সায়নের বিরোধী লোকেদের সাথে কাজ করে। বস্তির বাড়িতে গিয়ে সায়ন দরজায় টোকা মারল। একটা মেয়ে দরজা খুলে দিতেই একদল যুবক হুড়মুড়িয়ে ঘরের ভিতরে ঢোকে। নরেশ চৌধুরী তখন মেঝেতে বসে মদ্যপান করছিল। সায়ন গিয়ে তার জামার কলার ধরে তাকে এক খুশি মারে। সাথে সাথে কে যেন সায়নের পায়ের উপর আচার খেয়ে পড়ে আর বলে, আমার বাবাকে মারবেন না। আমার বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আমাদের কেউ নেই, কোথায় যাব আমরা? একটা মিষ্টি কণ্ঠ শুনে সায়নের হাত থেমে যায়। সে মারতে গিয়েও মারতে পারে না। অনুভব করে কেউ তার পায়ের উপর পড়ে কাছে আর কথাগুলো বলছে। সায়ন দাঁড়িয়ে পড়ে, তারপর মেয়েটাকে তার পা থেকে সোজা দাঁড় করায়। সায়নের স্পন্দন থেমে যায়। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে দেখে মেয়েটার মুখের মধ্যে এক মায়া লুকিয়ে আছে। সায়ন মুগ্ধ নয়নে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তখন পাশ থেকে রনি বলে ওঠে, কি হলো স্যার, থেমে গেলেন কেন? ওকে মারুন। ওকে তো আপনি এতদিন খুঁজছিলেন, হাতের কাছে পেয়ে ছেড়ে দেবেন? সায়ন তখন মেয়েটাকে ধরে দাঁড় করিয়েছিল। রনির কথায় সে স্বাভাবিক হয় আর বলে, না, ছেড়ে দেব না। একে তো আমি দেখে নিব। সায়নের কথায় মেয়েটা আরো জোরে কাঁদতে থাকে আর বলে, আমার বাবা কি করেছে? আপনি ওকে কেন মারছেন? তুমি জানো কি তোমার বাবা একজন ক্রিমিনাল, কত খারাপ কাজের সাথে যুক্ত? সায়নের কথা শুনে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা আগে ওরকম ছিল না। আমার বাবা খুব ভালো মানুষ ছিল, কিন্তু পরিস্থিতি বাবাকে বদলে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, আর একবার আমার বাবাকে সুযোগ দিন, আমি বাবাকে বুঝিয়ে বলবো। জানেন তো, আমার মা নেই, আমরা 3 বোন। আমার একটা বড় ভাই ছিল, সে ভালো কাজ করত, কিন্তু বাইক দুর্ঘটনায় ভাইয়া মারা যায়। ভাইয়ার মৃত্যুর শোক মা সহ্য করতে পারেন না। কিছুদিন পর মা মারা যায়, তারপর থেকে বাবা এরকম হয়ে গেছে। মেয়েটার কথা শুনে সায়ন একটু থামলো। তারপর পাশে তাকিয়ে দেখলো আরও দুটো হাত জোর করে সায়নের সামনে দাঁড়িয়ে আছে। তার কাছে হাত জোর করে মিনতি করছে। সায়নের কেমন জানি মায়া হলো, তাই সে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের নাম কি? আমার নাম সামিরা, আরে হে আমার মেজো বোন, এর নাম পিঙ্কি, আর এ আমার ছোট বোন, এর নাম নয়না। সায়ন তখন মেয়েগুলোর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো। তোমরা পড়াশোনা করো? তখন স্বামীরা উত্তর দিল, না, করি না। কিন্তু কেন? তোমার বয়স কত এখন? সামনের মাসে 18 বছর পূর্ণ হয়েছে, আর আমার মেজো বোনের 14 বছর বয়স, আর ছোট বোনের 10 বছর। তুমি কি পর্যন্ত পড়েছো? ক্লাস 9 পর্যন্ত। তোমার যে আরো দুটো বোন আছে, ওরা স্কুলে যায় না? না। কিন্তু কেন? কোথায় পাবো টাকা যে পড়াশুনো করব? বাবা যে ইনকাম করে মদ খেয়ে শেষ করে দেয়। আমরা বাড়িতে বসে ঠঙা তৈরি করি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একজনদের বাড়িতে আমি কাজ করি। তাদের একটা বাচ্চা আছে, তাকে দেখাশুনো করি। এইভাবেই আমাদের চলে। স্বামীরার কথা শুনে সায়নের খুব কষ্ট হয়। সে কখনো এত কষ্ট করে মানুষ হয়নি।
সে যথেষ্ট সচ্ছল পরিবারের ছেলে। তার পরিবার ভুল বোঝার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার যে ব্যবসা আছে তাতেও তা যথেষ্ট ইনকাম। ডেলিভারি বয়ের কাজটা সে করে ঠিকই, শুধু ছদ্মবেশ থেকে কিছুটা সুবিধা আদায়ের জন্য। তাই সায়ন স্বামীটাকে বলল, তোমরা তো 3 বোনই স্কুলে ভর্তি হয়ে যাবে, আবার নতুন করে পড়াশোনা শুরু করবে। টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। কথাটা বলে সায়ন স্বামীরার বাবা অর্থাৎ নরেশ চৌধুরীকে বলে, আজকে তোর এই মেয়েগুলোর জন্য তুই বেঁচে গেলি, তা না হলে তোকে এক্ষুনি মেরে মাটিতে কবর দিতাম। কথাটা বলে সায়ন রনির উদ্দেশ্যে বলে, চল এখন এখান থেকে, কিন্তু বস, চল বলছি। তারপর নরেশ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, মিস্টার আজাদের কাছে কাজ করা তুই বন্ধ করে দিবি, আর মেয়েদের দিকে খেয়াল রাখবি। তোকে কাজ আমি দেব, তোর যাতে কষ্ট না হয় সব দিকে আমি লক্ষ্য রাখব। তোর বাড়ি পর্যন্ত আমি করে দেব, যাতে মেয়েদের নিয়ে ভালো জায়গায় থাকতে পারিস। আর মেয়েদের স্কুলে ভর্তি করে দিবি। আমি কিন্তু আবার আসব। এই কার্ডটা তোকে দিয়ে গেলাম, এই ঠিকানায় কালকে তুই আমার সাথে দেখা করবি, তোর কাজের ব্যবস্থা হয়ে যাবে। তার পরের দিন নরেশ চৌধুরী আসে না। 2 দিন পর সায়ন তার দলবল নিয়ে আবার নরেশ চৌধুরীতে বস্তিতে যায়। গিয়ে দেখে মেয়েগুলো কান্নাকাটি করছে। সায়ন মেয়েগুলোকে জিজ্ঞাসা করলো, তোমাদের বাবা কোথায়? সায়নের কোনো প্রশ্নের উত্তর দেয় না মেয়েগুলো। সায়ন পুনরায় তাদের জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েগুলো কিছু বলে না। সায়ন রেগে যায় আর বলে, আমি তোমাদের কি বলছি তোমরা শুনতে পাচ্ছ না? সায়নের রাগী মুখের দিকে তাকিয়ে মেয়েগুলো আরও ভয় পেয়ে যায়। সায়ন বুঝতে পারে এইভাবে কথা বললে হবে না, মেয়েগুলো ভয় পাচ্ছে। তখন সে শান্তভাবে স্বামীরার উদ্দেশ্যে বলে, আচ্ছা সামিরা, তোমরা ভয় পাবে না। তুমি তো বড়, তুমি তো বলো তোমার বাবা কোথায় গেছে। আমার সাথে তোমার বাবার দেখা করার কথা ছিল, কিন্তু তোমার বাবা তো যায়নি। বাবাকে মিস্টার আজাদের লোক ধরে নিয়ে গেছে। স্বামীরার কথা শুনে সায়ন বলল, ঠিক আছে সামিরা, তোমরা ভয় পেও না। তুমি তোমার বোনদের দেখো, আমি তোমার বাবাকে খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি খুঁজে আনবেন আমার বাবাকে। বাইরে বেরিয়ে এসে রনি সায়নকে বলল, স্যার, আপনি যে বললেন স্বামীরা আর বাবাকে খুঁজে আনবেন, কিন্তু কোথায় খুঁজবেন আপনি? কোনো কথা না বলে তুই চল এখন আমার সাথে। রনি চৌধুরী আর কিছু না বলে সায়নের সাথে গেল। কিছুদিন পর সায়নের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর প্রান্ত থেকে সায়নের বিশ্বস্ত এক লোক বলে, নরেশ চৌধুরীর লাশ পাওয়া গেছে। কথাটা শুনে সায়ন তাড়াতাড়ি রনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেখে নরেশের মৃতদেহ পড়ে আছে, তাকে নৃশংসভাবে কেউ মেরেছে। সায়ন রনিকে বলে, এটা নিশ্চয়ই মিস্টার আজাদের কাজ। মেয়েগুলোকে এখন কিছু বলতে হবে না, কিছু লোককে পাঠা মেয়েগুলোকে নিরাপদে রেখে দেওয়ার জন্য। তা না হলে মিস্টার আজাদ মেয়েগুলোর ক্ষতি করতে পারে, ওর পক্ষে সবই সম্ভব। মেয়েগুলোকে দিয়ে ব্যবসা করতে পারে, কিন্তু আমি থাকতে মিস্টার আজাদ এদের কোনো ক্ষতি করতে পারবে না। সায়নের মুখ থেকে এই কথা শুনে রনি বলল, কিন্তু মেয়েগুলোকে নিরাপদ জায়গায় কোথায় রাখবেন? আমার বহরমপুরে যে ফ্ল্যাট আছে ওখানে রেখে দেব। ওখানকার সন্ধান মিস্টার আজাদ কোনোদিনই পাবে না। এরপর রনি ও সায়ন পুলিশকে খবর দেয় নরেশ চৌধুরী লাশটা নিয়ে যাওয়ার জন্য। তারপর ওরা দুজনেই স্বামীরাদের বাড়ি যায়। ওদের দুজনকে দেখে স্বামীরা বলে, আমার বাবার কি খবর পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছি, তোমার বাবা ভালো আছে। এখন তোমাদের 3 বোনকে আমাদের সাথে যেতে হবে, তোমার বাবা দেখতে চাইছে। কোথায় আছে আমার বাবা? আমার কাছে। কোন জায়গায় সেটা? এখন কিছু বলা যাবে না, তোমরা তাড়াতাড়ি চলো, যেতে যেতে সব বলবো। কিন্তু বাবা তো বলেছিল এখানে আসবে। স্বামীরার কথাতে সায়ন রেগে যায় আর বলে, তুমি বড্ড বেশি কথা বলো সামিরা। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? বাবাকে দেখতে ইচ্ছে করছে না? স্বামীরা বুঝতে পারে সায়ন রেগে যাচ্ছে, তাই স্বামীরা কিছু না বলে 2 বোনকে নিয়ে সায়নের সঙ্গে চলে যায়। তারপর তারা ফ্ল্যাটের কাছে আসে।
সেখানে গাড়ি থেকে নেবে 3 বোনকে নিয়ে রনি চলে যায়। আর সায়ন বলে তার কিছু কাজ আছে। সে সেখান থেকে চলে যেতে উদ্যক্ত হলে স্বামীরা বলে, স্যার, আমার বাবা কোথায়? আপনি যে বললেন আমার বাবার কাছে নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো দেখছি একটা ফ্ল্যাট বাড়ি, এখানে কেন এনেছেন আমাদের? সায়ন স্বামীরার প্রশ্নের উত্তর না দিয়ে রনিকে ইশারা করে সেখান থেকে চলে যায়। রনি ফোন করে 2 মহিলাকে সেখানে ডেকে নেয়। মহিলাগুলোর মধ্যে একজন ছিল জয়া। সে স্বামীরাকে উদ্দেশ্য করে বলে, চলো উপরে চলো। আমার বাবা উপরে আছে? স্বামীরা ও তার বোনরা সবাই মিলে ওদের সাথে উপরে যায়। উপরে গিয়ে একটা ফ্ল্যাটের দরজা খুলে সবাই প্রবেশ করে। 3 বোনই হতবাক হয়ে যায়, কারণ এরকম বাড়ি এর আগে ওরা দেখেনি। কিছুক্ষণ পর সব দেখা হয়ে গেলে স্বামীরা জিয়াকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, জায়গাটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার বাবা কোথায়? আমরা আমার বাবাকে দেখব। স্বামীরার কথায় জিয়া স্বামীরাকে বলল, আমাকে ম্যাডাম নয়, আমাকে আপু বলে ডাকবে। তোমরা এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে তোমাদের জিনিসপত্র চলে আসবে। তোমাদেরকে খেতে দিচ্ছি। জিয়ার কথা শুনে স্বামীরা বলল, আমাদের জিনিসপত্র এখানে আনবেন কেন? আমরা বাড়ি ফিরে যাব। না, তোমরা এখন বাড়ি ফিরে যাবে না। স্যারের নির্দেশ আছে, আজ থেকে তোমরা এখানেই থাকবে। তোমাদের স্যারের কথা শুনতে আমার বইয়ে গেছে। আমার বাবা কোথায় আছে এখনো পর্যন্ত আমাদের বলল না, তারপর এখানে আমাদের আটকে রেখেছে। বেশি কথা বলো না। স্যার যথেষ্ট ভালো মানুষ, ও তোমাদের ভালো চায়। কিছু ব্যাপার আছে, তাই স্যার তোমাদের এখানে রেখে দিয়েছে। তোমরা রেডি হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর জিয়া খাবার গরম করে নিয়ে আসে। স্বামীরা খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। সেটা দেখে জিয়া বলে, তোমরা যদি খাবারের সামনে এভাবে বসে থাকো, এতে কিন্তু তোমাদেরই ক্ষতি। খিদের জ্বালায় তোমরাই ছটপট করবে। আগে পেট ভরে খেয়ে নাও, তারপর রাগ করবে। জিয়ার কথা শুনে স্বামীরা ছোট্ট বোন নয়না খাবারের হাত দিতে গেলে স্বামীরা বলে, তুই কি রাক্ষস নাকি? একদম খাবার হাত দিবি না। ওরা আমাদের মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে। আগে আমাদের বাবাকে এখানে নিয়ে আসুক, তারপর আমরা খাবো। স্যার আছে, উনি নিশ্চয়ই তোমাদের বাবাকে এখানে নিয়ে আসবে। আগে তোমরা খেয়ে নাও। লক্ষ্মী বোন আমার, আমি তোমাদের বড় আপু, আমার কথা শুনতে হয়। জিয়ার কথা শুনে স্বামীরা ও তার বোনরা খাওয়া শুরু করে। খাওয়া হয়ে গেলে জিয়া বলে, তোমরা একটু রেস্ট নাও, আমি একটু পরে আসব। জিয়া চলে গেলে স্বামীরা চিন্তা করতে থাকে যে ভদ্রলোক কেন আমাদের এখানে আটকে রেখেছে, আর তার বাবা কোথায় আছে। মা, আরিয়ান কোথায় গেছে? তার যেখানে কাজ সেখানে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? বলে গেলে কি আর আপনাকে জিজ্ঞাসা করতাম? এখন তো আমার সাথে কোনো কথাই বলে না। ভাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার ওপর যত রাগ। আমি যেন ওর ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও অন্যায় করেছে, বাবা ভুল বুঝেছে, তার দায় আমি কেন নেব? এটা বাবার বাড়ি, বাবা সিদ্ধান্ত নিয়েছে, তাই তো ওকে তাড়িয়ে দিয়েছে। সালমা বেগম হলো গল্পের হিরো সায়নের ভাবি। সায়নের মায়ের নাম নাতাশা বেগম। সায়নকে সে খুব ভালোবাসে, কিন্তু ওর বাবা সায়নের কাজকর্মে খুব একটা খুশি ছিল না। তার উপর তার ভাবি সালমা বেগম ইন্ধন জোগাতে থাকে শ্বশুর মশাইকে। হ্যালো মিস্টার আজাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমার ছোট বেবিটা কি করছে? কি করব, বাড়িতে বসে থেকে স্বামীর সেবা করছি। তাই বুঝি? একবারে পতিব্রতা নারী হয়ে গেছে দেখছি। তা কি করব, পতি ছাড়া তো কোনো গতি নেই। নরেশ চৌধুরী মেয়েগুলোর খোঁজ পেয়েছেন? না না, লোক লাগিয়েছি, এখনো সন্ধান পাচ্ছি না। তবে রাজ ঠিক সময়ে ঢিলটা ছুড়বে। কেন?
নরেশকে ঠিক সময়ে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ও বেঁচে থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। ইদানিং ও আমাদের সাথে ভালো ব্যবহার করছিল না। আমার সন্দেহ হচ্ছিল ও আমার শত্রুর সাথে হাত মিলিয়েছে। তা আপনি যে নরেশ চৌধুরীকে মেরেছেন তার খবর আপনার শত্রু জেনে গেছে? জানি না। নরেশ চৌধুরী যে বস্তিতে থাকতো সেখানে লোক পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলাম, কিন্তু মেয়েগুলোর সন্ধান পাইনি। পুরো এলাকা তন্ন করে খুঁজেছি, ওদের আত্মীয় সবার কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। মেয়েগুলো থাকলে ভালো হতো, ভালো ব্যবসা করা যেত। ঠিক আছে মিস্টার আজাদ, এখন আমি রাখছি। সালমা বেগম ফোন রাখার সাথে সাথে নাতাশা বেগম বলে, কার সাথে এত মনোযোগ দিয়ে কথা বলছিলে? আমি কখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাওনি? শাশুড়ির কথায় চমকে যায় সালমা বেগম। সে বলে, কার সাথে আবার কথা বলবো? আমার ভাইয়ের সাথে বলছি। সে তো বুঝতে পারছি। তোমার ফোন ব্যস্ত দেখে আরিয়ান আমার ফোনে ফোন করেছে, তুমি কথা বলো। শাশুড়ির কাছ থেকে ফোন নিয়ে সালমা বেগম ফোন করে। সালমা বেগমের কথা শুনতে পেয়ে আরিয়ান বলে, কখন থেকে ফোন করছি, তোমার ব্যস্ত দেখাচ্ছে। কার সাথে আবার কথা বলবো? আমার ভাই মিন্টুর সাথে কথা বলছি। তুমি কত মিথ্যা কথা বলবে সালমা। স্বামীর কথা শুনেই সালমা বেগম রেগে যায় আর বলে, আমি তোমার মায়ের মতো মিথ্যা কথা বলি না। আমি কি তোমার ভাইয়ের মতো? উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। তোমার ভাই মিন্টু আমার দোকানে এসেছে, ও এখন আমার সামনে বসে আছে, আর তুমি বলছো তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলছো। আরিয়ানের কথা শুনে সালমা বেগম ভয় পেয়ে যায় আর বলে, আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। তুমি বলো কেন ফোন করেছিলে? ভাই কি বলছে? আলমারিতে 1 লাখ টাকা আছে, তুমি রহিমের হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দাও। কেন? দরকার আছে, পার্টিকে পেমেন্ট করতে হবে। সালমা বেগম রেগে ফোন কেটে দেয় আর গজগজ করতে থাকে। জিয়া, ওরা সব ঠিক আছে তো? সবাই ঠিক আছে, বড় মেয়ে সামিরা একটু চেঁচামেচি করছে। বাকি 2 বোন ওরা ভালো জায়গা পেয়ে ভালো মন্দ খেতে পেয়ে শান্ত হয়ে গেছে, কিন্তু বড় মেয়েটা শুনতে চাইছে না। সে একটাই কথা বলছে, তার বাবা কোথায়, তার বাবাকে দেখতে চাই। ঠিক আছে, আমি দেখছি, চলো। সায়নকে দেখে স্বামীরা ছুটে আসে আর তার জামার কলার ধরে সায়নের উদ্দেশ্যে বলে, ওই, আমাদের এখানে আটকে রেখেছেন কেন? আমার বাবা কোথায়? লজ্জা করে না? মিথ্যে কথা বলে আমাদের এখানে নিয়ে এসেছেন। আমি বুঝতে পেরেছি আপনি আমাদের বিক্রি করে দিতে চাইছেন, সেই কারণে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের এখানে নিয়ে এসেছেন। আমি আপনাকে ছাড়বো না। স্বামীরার এরকম ব্যবহারে সায়ন খুব রেগে যায় আর বলে, এই, তোমার সাহস হলো কি করে আমার সাথে এইভাবে কথা বলার? আজ পর্যন্ত কোনো লোকের সাহস হয়নি আমার চোখে চোখ রেখে কথা বলার, আর তুমি এইটুকু মেয়ে আমার সাথে এভাবে কথা বলছো? কথাটা বলে সায়ন স্বামীরার গাল দুটো চেপে ধরে বলে, যদি কখনো আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে পরিণাম খুব খারাপ হবে। আমি তোমাদের এখানে আটকে রেখেছি তোমাদের ভালোর জন্য, একদিন না একদিন বুঝতে পারবে। আর শোনো, আমি তোমাদের খারাপ চাই না মিস্টার আজাদ। তোমার বাবা যার হয়ে কাজ করতো ও লোক লাগিয়ে তোমার বাবাকে খুন করেছে। তোমার বাবা হয়তো ওদের অনেক কিছু গোপন খবর জেনে গিয়েছিল, সেই কারণে তোমার বাবাকে ওরা সরিয়ে দিল। আর কিছু শুনতে চাও? ও তোমাদেরকে হন্যে হয়ে খুঁজছে। তোমাদের 3 বোনকে বিক্রি করে দেবে, বিদেশি ক্লায়েন্টদের হাতে সব ব্যবস্থা করে ফেলেছে মিস্টার আজাদ। আমি বুঝতে পেরে তোমাদের এখানে নিয়ে চলে এসেছি, তাই তুমি এমন কিছু কাজ করো না যে শেষ পর্যন্ত মিস্টার আজাদের হাতে তোমাদের তুলে দিতে হয়। আমি একজন টিচার দেখেছি, সে তোমাদের বাড়িতে পড়াতে আসবে। আপাতত এখান থেকে পড়াশোনা করো, পরবর্তী পদক্ষেপ আমি পরে ভাবব। সায়নের কথাগুলো শুনে স্বামীরা ওখানে বসে পড়ে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, বাবা, বাবা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। মা তো আগেই চলে গেছে, ভাইয়া ভাইয়া তারাও চলে গেছে। আমাদের এই 3 অসহায় বোনকে তুমি কার কাছে রেখে গেলে বাবা? এবার আমাদের কি হবে? আমাদের আপন বলে তো আর কেউ রইলো না বাবা। তোমার মুখটাও পর্যন্ত আমরা দেখতে পেলাম না বাবা। স্বামীরা চিৎকার করে কাঁদছে
সায়ন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর জয়াকে কিছু ইশারা করে বলে যায়। জয়া ছুটে এসে সামিরাকে তোলে আর বলে, সামিরা, তুমি কেঁদো না। তুমি যদি কান্নাকাটি করো তোমার বোনেরা ভেঙে পড়বে। ওরা তো তোমার থেকে ছোট। ওদের কথা ভেবে তুমি চুপ করো আর নিজেকে শক্ত করো। আমাদের স্যার মানুষটা খারাপ নয়, তুমি হয়তো ওনাকে ভুল বুঝছো। স্যার তোমাদের ভালোর জন্য এখানে নিয়ে এসেছে। তাই বলছি বোনেদের কথা ভেবে স্যার যা বলছে মেনে চলো। আমারও কেউ নেই, আমার বৃদ্ধ মা গ্রামে থাকে। আমি তার একমাত্র সন্তান। আমি তখন সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। মা খুব কষ্ট করে সংসার চালাচ্ছিল। আমার ইচ্ছে করছিল পড়াশোনার সাথে সাথে নিজে কিছু করি। তখন আমার বয়স কম। আমাদের এই পাশের গ্রামে একটা ছেলেকে আমি ভালোবেসে ফেলি। তাকে খুব বিশ্বাস করতাম। তাকে বলেছিলাম আমার একটা চাকরির খুব দরকার। আমার মা খুব কষ্ট করে, আমি আর আমার মাকে কষ্ট করতে দেব না। আমি নিজে উপার্জন করব। আর আমার ভালোবাসার মানুষ ষড়যন্ত্র করে আমাকে চাকরি দেবার নাম করে এখানে নিয়ে এসেছে। কিন্তু লোকটার উদ্দেশ্য ভালো ছিল না। আমি তার ফাঁদে পড়ে গিয়েছিলাম। আর সেই ফাঁদে থেকেই স্যার আমাকে বাঁচিয়েছে। স্যার আমাকে কাজ দিয়েছে, আমি এখানেই থাকি। মাঝে মাঝে গ্রামে গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। আর মাকে টাকা পাঠানোর সব ব্যবস্থা স্যার করে দিয়েছে। তাই বলছি স্যারকে সন্দেহের চোখে দেখো না। স্যার খুবই ভালো মানুষ। জয়ার কথায় সামিরা কিছু বলে না, সে চুপ করে বসে থাকে। তখন পাশ থেকে তার বোন পিঙ্কি বলে, আপু, এই জিয়া আপু ঠিকই বলেছে। আমার মনে হচ্ছে ওই ভাইয়াটা ভালো মানুষ। আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা তো এখানে ভালোই আছি। কি সুন্দর বাড়িতে আছি, ভালো খাবার পাচ্ছি, কত সুন্দর পোশাক পরছি। তাই বস্তিতে ওখানে তো কিছুই নেই। তারপর বাড়িওয়ালার লোক এসে রোজ আমাদের অপমান করে যেত। তোর কত কষ্ট হতো লোকের বাড়ি কাজ করে ঠোঙ্গা তৈরি করে আমাদের সংসার চালাতিস। আমরা এখান থেকে কোথাও যাব না আপু। সামিরা তখন কান্না বন্ধ করে। তার দুই বোনের দিকে তাকিয়ে দেখে দুই অসহায় বোন মাথা নেড়ে সম্মতি জানায়। সামিরা আর কিছু বলে না। এইভাবে কেটে যায় কিছুদিন। তারপর একদিন সায়ন এসে বলে, সামিরা, এবার মাথা ঠিক হয়েছে? সায়নের কথায় সামিরা বলে, আমার মাথা এ জীবনেও ঠিক হবে না। মাথা ঠিক করার ওষুধ আমি জানি। কি ওষুধ আছে? আজকে তোমাদের 3 বোনকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। ওখানে গেলে তোমাদের ভালো লাগবে আর তোমার মাথা ব্যথা সব ভালো হয়ে যাবে। শুধু আমরা 3 বোন যাব? আর কেউ যাবে না? হ্যাঁ যাবে তো। আমার বন্ধু রনি যাবে আর জিয়া যাবে। তারপর ওরা সকলে মিলে এক জায়গায় ঘুরতে যায়। ওখানে একটা আশ্রম ছিল। আশ্রমের পরিবেশ সকলের ভালো লাগে। সামিরা সায়নকে বলে, ধন্যবাদ স্যার, কেন? এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য। সত্যি খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। এতদিন ওই ফ্ল্যাটে ছিলাম, যেন দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। এখন দম ছেড়ে নিঃশ্বাস নিচ্ছি। কত সুন্দর চারিদিকে গাছপালা, সামনে নদী বয়ে যাচ্ছে, আর কিছুটা গেলে জঙ্গল দেখা যাচ্ছে। ওখানে আমাদের নিয়ে চলুন না, আমার জঙ্গল দেখতে খুব ভালো লাগে। সামিরার ছেলে মানুষের কথা শুনে সায়ন হাসে আর বলে, ওখানে কিন্তু হিংস্র জন্তু আছে, তোমার ভয় করবে না? আপনি তো থাকবেন আমাদের সাথে, আপনি থাকলে ভয় করবে না। তাই বুঝি? এতদিন তো খুব কান্নাকাটি করছিলে, এমনকি আমাকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলেছ, আর এখন আমাকে এত বিশ্বাস করো? বিশ্বাস করার কারণ আছে, তাই করি। অতীতে কি হয়েছে সেসব ভুলে যান, মানুষ মাত্রই ভুল করে। তাই বুঝি? তবু ভালো। তবে আজকে নয় সামিরা, অন্য একদিন তোমাকে নিয়ে যাব। আমি তোমার সাথে মজা করছিলাম। জঙ্গলটা খুব সুন্দর, ওখানে কোনো হিংস্র জন্তু থাকে না। আমি ওখানে ঘুরতে চাই।
কিন্তু আজকে একটা অন্য কারণে এসেছি, সেটা আমি তোমাকে বলতে চাই। সায়নের কথা শুনে স্বামীরা কৌতূহল দমন করতে না পেরে বলল, কি কারণে স্যার? তোমার দুই বোন পিঙ্কি ও নয়নাকে এই আশ্রমে রেখে দিতে চাই। ওরা এখান থেকে পড়াশোনা করবে। এই আশ্রম কর্তৃপক্ষ তোমার দু বোনের দায়িত্ব নেবে। এই আশ্রমে আমি প্রতি বছর অনেক টাকা করে ডোনেশন দেই, যাতে অনাথ বাচ্চারা এখানে থেকে খেয়ে পড়াশোনা করতে পারে। স্যার, আমাদের কোনো অসুবিধে নেই। এখানকার পরিবেশ খুব ভালো লেগেছে। আমরা এখানেই থাকবো। কিন্তু সামিরা, তুমি তো এখানে থাকতে পারবে না, তোমার দুই বোন থাকবে। কেন থাকতে পারবো না? আসলে এই আশ্রমের একটা নিয়ম আছে, 18 বছর বয়স হয়ে গেলে কাউকে আশ্রমে রাখা হয়ে যায় না, তখন সে সাবালিকা হয়ে যায়। তাই তোমার তো 18 বছর বয়স হয়ে গেছে, তুমি আর এখানে থাকতে পারবে না। কিন্তু আমি তো আমার বোনদের ছেড়ে থাকতেই পারবো না। অসুবিধে নেই, মাঝে মাঝে দেখতে আসবে আর ফোনে কথা বলবে। তবুও আমাদের তো কেউ নেই। এই দুই বোন আমার ভরসা। আমরা যেখানেই থাকবো 3 বোন একসাথেই থাকবো। সামিরা, তুমি ভুল করছো। এখানে থাকলে বোনেরা ভালো করে পড়াশোনা করবে, ভালো খাওয়া দাওয়া পাবে। আমি কি তাহলে আপনার ওই ফ্ল্যাটে থাকবো? হ্যাঁ, অসুবিধা কি আছে? জিয়া তোমার সাথে থাকবে, তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তুমি মাধ্যমিকে পরীক্ষা দেবে। আমি স্কুলে কথা বলে ফেলেছি, বাড়িতে টিচার আসবে পড়াতে। অনেকদিন হয়ে গেছে, আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। নিজের স্বাবলম্বী হতে ইচ্ছা করে না? তোমার বাবা নেই, মা নেই, কত কষ্ট করে মানুষ হয়েছো। পড়াশোনা করে জীবনে কিছু করতে ইচ্ছা করে না? করে তো, জানেন, আমার খুব ইচ্ছে করে স্কুলের দিদিমণি হব, ছোট ছোট বাচ্চাদের পড়াবো। এত কিছু তোমার ইচ্ছা আছে, তার জন্য তো পড়াশোনা করতে হবে। আমি সব ব্যবস্থা করব, তোমাকে চিন্তা করতে হবে না। শুধু আমি যা বলবো তুই শুনবে। সায়ন ও স্বামীরা তারপর পিঙ্কি ও নয়নার সাথে দেখা করতে যায়। পিঙ্কিকে দেখে সায়ন বলে, আচ্ছা পিঙ্কি, তুমি আর নয়না যদি আশ্রমে থাকো, তোমার আপুকে ছাড়া তোমাদের কি কোনো অসুবিধা হবে? সায়নের কথা শুনে পিঙ্কি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, এই আশ্রমের পরিবেশ আমাদের ভালো লেগেছে। আমার তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আপু কেন থাকবে না আমাদের সাথে? এই আশ্রমে একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? 18 বছর বয়স হয়ে গেলে এই আশ্রম তাদেরকে থাকতে দেয় না। তোমার আপুর 18 বছর বয়স হয়ে গেছে, তাই ওকে এখানে থাকতে দেবে না। তুমি আর নয়না, তোমরা দুই বোন এখানে থাকবে। তোমার আপু তোমাদেরকে রোজ ফোন করবে আর মাসে 2 বার দেখতে আসবে। তোমরা এখানে ভালো থাকবে, আমিও আসবো তোমাদের কাছে। কিন্তু আপু কোথায় থাকবে? পিঙ্কির কথা শুনে পাশ থেকে জিয়া বলে ওঠে, তোমার আপু তোমার সাথে ওই ফ্ল্যাটে থাকবে, ওখান থেকেই তোমার আপু স্কুলে যাবে। আপু তুই কিন্তু আমাদেরকে ফোন করবি, দেখা করতে আসবি, ভাইয়া তো আছে, অত চিন্তা করার কিছু নেই। আসার সময় 3 বোনের একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু সব কিছু ভাবনা চিন্তা করে স্বামীরা নিজেকে শান্ত করলো। মিস্টার আজাদ, অনেক সুযোগ খুঁজছিলাম আপনার সাথে দেখা করার। আজকে অনেক কষ্টে সময় বের করে ফেললাম। কেন বেবি ডার্লিং, তুমি তো আমাকে ডেকে নিতে পারতে। তোমাকে আবার কষ্ট করে এখানে আসতে হলো। আরে দেখা করলে অসুবিধা হতো, সেই কারণে তোমার ফ্ল্যাটে চলে এলাম। বুড়িটা এখন আমাকে সন্দেহ করছে, সেই জন্য তো আমি ভয়ে ভয়ে আছি। বুড়িটাকে কিছু খাইয়ে মেরে দাও। মিস্টার আজাদের কথা শুনে সালমা বেগম হাসতে হাসতে বলল, শুধু বুড়ি নয়, বুড়ির বড় ছেলে সেও মহাশয়তান হয়ে গেছে। এখন সেও তো আমাকে সন্দেহ করছে। তবে বুড়োটা আমাকে খুব বিশ্বাস করে, আর সেটাকে আমাকে কাজে লাগাতে হবে। মিস্টার আজাদ ও সালমা বেগম রুমে যখন অন্তরঙ্গ অবস্থায় কথা বলছে, ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। বাড়ির কাজের মেয়ে অনু দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে,
কি চাই? এখান থেকে মাদার ডেয়ারি দুধের অর্ডার দেওয়া হয়েছিল 2 প্যাকেটে দুধ। ঠিক আছে, আমাকে দিন, টাকা দিয়ে দিচ্ছে। জানি না স্যারের সাথে কি কথা হয়েছে, আমাকে এই ঠিকানা বলেছে, তাই আমি চলে এসেছি। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই মিস্টার আজাদ আর সালমা বেগম রুম থেকে বেরিয়ে আসে। সায়ন বুঝতে পেরে মাথার টুপিটা ভালো করে পরে নেয়। মিস্টার আজাদ অনুকে জিজ্ঞাসা করে, কিরে অনু, কে এসেছে? আপনি কি দুধের অর্ডার দিয়েছিলেন? দুধের অর্ডার? কই না তো। কিন্তু উনি তো বলেছেন ফোন করে অর্ডার দিয়েছে আর ওনার স্যার এখানেই পাঠিয়েছে। কি জানি, মনে করতে পারছি না। তবে যাই হোক, টাকাটা দিয়ে দে। এখন তো 2 দিন এখানেই আছি, কাজে লেগে যাবে। আর তোমার ম্যাডাম খুব ঘন ঘন চা খায়, আবার উনি দুধ ছাড়া চা খেতে পারে না। স্যার, আপনি কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তোমাদের ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে যাব। রাতে কিছু রান্না করতে হবে না, আমরা ডিনার করে আসব। ওরা যখন বেরিয়েছিল সায়ন মাথাটা হেড করে নেয়, ফলে সায়নকে সালমা বেগম চিনতে পারে না। মিস্টার আজাদ ও সালমা বেগম সেখান থেকে চলে যায়। তারপর অনু এসে জিজ্ঞাসা করে, এই নিন আপনার টাকা। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? কিছু প্রশ্ন ছিল আপনাকে। অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? অনুর কাছ থেকে আশ্বস্ত হয়ে সায়ন অনুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপু, ওই স্যার আর ম্যাডাম কি এখানে থাকে না? না ভাইয়া, ওনারা মাঝে মাঝে আসে এই ফ্ল্যাটে, আমি কাজ করি। ওনারা যখন আসে আমাকে ফোন করে জানিয়ে দেয়, আমি সব কিছু গুছিয়ে রাখি। আচ্ছা আপু, ওনাদের বাচ্চারা আসেনি? সায়নের কথা শুনে অনু হাসতে হাসতে বলল, কি আর বলবো ভাই, ওনারা তো স্বামী স্ত্রী নয়। স্যারের স্ত্রী দেশের বাইরে থাকে, স্যারের ছেলে বিদেশে পড়াশোনা করে। স্যার ওই মহিলার সাথে টাইম পাস করে। অনুর কথা শুনে সায়ন বলে, সরি আপু, কিছু মনে করবেন না। এ ধরনের কথা জিজ্ঞাসা করা ঠিক উচিত হয়নি। আমি তো ভেবেছিলাম ওনারা স্বামী স্ত্রী, সেই কারণে জিজ্ঞাসা করেছিলাম যে ওনাদের বাচ্চা আসেনি। আরে ভাই, কিছু মনে করিনি। আমিও তো খুব বিরক্ত হই এদের উপর। ওই মহিলা মোটেও ভালো মানুষ নয়, ভীষণ সুবিধাবাদী মেয়ে মানুষ। আমি তো এই মেয়েটাকে 2 চোখে দেখতে পারি না, শুধু স্যারের সাথে আছে বলে কিছু বলি না। ওই মহিলার ঘর বর আছে নাকি কে জানে। যার কপালে জুটবে তার কপাল খুব খারাপ হয়ে যাবে। নিজে তো সুখী হবেই না, আর কাউকে সুখী হতে দেবে না। জানেন তো ভাইয়া, একদিন আমার বাচ্চা এখানে আমার সাথে দেখা করতে এসেছিল। আর সে ছোট ছেলে তো, টেবিলে একটা কাঁচের গ্লাস ছিল, একটা ছোট বল দিয়ে ছেলেটা খেলছিল। খেলতে খেলতে কাঁচের গ্লাসে ধাক্কা লাগে, সেটা ভেঙে যায়। আর আমার ছেলেকে খুব মেরেছিল। আমি খুব রেগে গিয়েছিলাম, আর সামনে কিছু বলিনি ঠিকই, যদি সে রাগ করে। কিন্তু আল্লাহর কাছে বলেছি ওই মহিলার জন্য কখনো ভালো না হয়। মিস্টার আজাদের ফ্ল্যাটে কাজ করে অনু। খুব মিশুক একটা মেয়ে, সবার সাথে সহজে মিশে যেতে পারে। ওর স্বামী একটা দোকানে কাজ করে, ওদের একটা ছেলে একটা মেয়ে। স্বামীর পয়সায় ঠিক সংসার চলে না, তাই এই ফ্ল্যাটে কাজ করে। এর সাথে আরও 2টো ফ্ল্যাটে কাজ করে। রাতে বাড়ি চলে যায়। সায়নের খুব ভালো লাগে অনুর সাথে কথা বলে। তারপর সায়ন অনুকে বলে, আপু, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। পরে একদিন আপনার বাড়িতে যাব। হ্যাঁ ভাই, অবশ্যই যাবেন। আমার বরের সাথে আলাপ করিয়ে দেব, ও খুব ভালো মানুষ। আপু, আপনার ফোন নাম্বারটা দিন, যদি কিছু প্রয়োজন হয় আপনাকে ফোন করব। অবশ্যই, এখন দিচ্ছি। সালমা বেগম সম্পর্কে সায়নের বড় ভাবি, খুব চালাক মহিলা। আজ ওর জন্যই সায়নকে বাড়ি ছাড়তে হয়েছে। বাড়িতে এসে সায়ন তার মা নাতাশা বেগমকে ফোন করে আর বলে, হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? নাতাশা বেগম তখন রান্নাঘরে ছিল। ছুটে এসে ছেলের ফোন থেকে ফোনটা রিসিভ করে। কিছু উত্তর না দিয়ে সে তখন কাঁদতে থাকে। সায়ন কিচ্ছু বলে না, সেও নীরব হয়ে মায়ের কান্নার অনুভব করে। কিছুক্ষণ পর তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, কান্না বন্ধ করো, আর কত কাঁদবে? ছেলের কথায় কান্না বন্ধ করে ছেলেকে উদ্দেশ্য করে বলে, সায়ান, কবে বাড়ি আসবি তুই?
তোমার আদরের বড় বৌমা কোথায়? কেন হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস? বলো না, দরকার আছে। ওর বাবার খুব শরীর খারাপ, ও বাপের বাড়ি গেছে। কবে গেছে? 1 সপ্তাহের মতো গেছে। কবে ফিরবে কিছু বলেছে? না, কিছু বলে যায়নি। ওর বাবার হার্টের অপারেশন হবে, সেজন্য এখন আসতে পারবে না। বাবা সেবা করার জন্য ওখানেই থাকবে। তোমার খবর নিয়েছো যে সত্যি ওর বাবার হাতের অপারেশন হবে? আমি তো ঠিক জানি না। সালমা এই তোর বাবাকে বলেছে। ঠিক আছে মা, এখন আমি রাখছি। কেন বাবা, হঠাৎ আমাকে সালমার কথা জিজ্ঞেস করছিস? বলে কি হবে মা, তোমরা তো তোমার ছোট ছেলেকে বিশ্বাস করো না। এই কথা বলিস না বাবা, সব ভুলে যা। তুই বাড়ি ফিরে আয়। তোর ভাইয়া তোর কথা বলছিল তো, বাবাও তোকে খুব ভালোবাসে। বাবা আমায় কত ভালোবাসে তা আমার জানা হয়ে গেছে। পরের বাড়ির মেয়ের কথা বিশ্বাস করলো আর আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। আমি কিছু ভুলে যাইনি মা, আমার সব মনে আছে। তুই ফিরে আয় বাবা। এখন আমি রাখছি, কাজ আছে, পরে কথা হবে। তুমি সাবধানে থাকবে, আর যদি কিছু অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবে। তোমার ছেলে এখনো মরে যায়নি। তোমার যদি আমার কাছে আসতে ইচ্ছা করে তুমি আমাকে জানাবে, আমি তোমাকে নিয়ে আসবো। কথাটা বলে সায়ন ফোনটা কেটে দেয়। সালমা হলো সায়নের বাবার বন্ধুর মেয়ে। সায়নের বাবা সায়নের ভাই আরিয়ানের সাথে সালমার বিয়ে দেয়। সালমাকে সায়নের বাবা ছোট থেকেই চিনত, যেহেতু বন্ধুর মেয়ে। আবার নিজের মেয়ে না থাকার জন্য সালমাকে খুব স্নেহ করত। বন্ধুত্বটা টিকিয়ে রাখার জন্য সালমার সাথে আরিয়ানের বিয়ে দিয়ে দেয়। আর সালমা সেই সুযোগটাই নেই। শ্বশুরের দুর্বলতা বুঝতে পারে, বারবার শ্বশুরকে দিয়ে সায়নকে সে অপমান করাতে থাকে। এমনকি ব্যাংকে ম্যানেজারের সাথে যুক্ত হয়ে সায়নকে ব্যাংকে ডাকাতির মিথ্যে অপবাদ দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। আপু, ও কেন 2 দিন ধরে আসছে না এখানে? স্বামীরার কথা জিয়া বুঝতে না পেরে রনিকে উদ্দেশ্য করে বলে, রনি ভাইয়া, সামিরা কার কথা বলছে তুমি বুঝতে পেরেছো? রনি তখন মোবাইল টিপছিল, সে ওদের কথা কর্ণপাত করেনি। জিয়া তখন আবার জিজ্ঞাসা করে, রনি ভাইয়া, আমি কি বলছি আপনি কি শুনতে পাননি? কিছুক্ষণ ডাকার পর রনি মুখ তুলে তাকায়, তারপর জিয়াকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো জিয়া, শুনতে পেয়েছি। স্বামীরা বোধ হয় আমাদের স্যারের কথা বলছে। কিন্তু সামিরা যেভাবে বলেছে, স্যার মনে হয় ওর আপনজন হয়ে গেছে। না হওয়ার কি আছে? স্যার যেভাবে বিপদের সময় ওদের পাশে দাঁড়িয়েছে, এটা তো স্বাভাবিক স্বামীরাই সেটা নিজে বুঝতে পারছে। তাই স্যারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। না না, সামিরাকে আপনি ভুল বুঝবেন না। অতটা স্বার্থপর মেয়ে সামিরা নয়। তোমার মতো স্বার্থপর এই দুনিয়ায় আমি দেখিনি। স্বামীরা তোমার থেকে অনেক ভালো মেয়ে। রনির কথা শুনে জিয়া রেগে যায় আর রনির পিছনে তাড়া করে। রনি জিয়ার হাত থেকে বাঁচার জন্য ছুটে চলে যায়, আর স্বামীরা ওদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। রনি অনেক দিন থেকেই জিয়াকে ভালোবাসে। অনেকবার সে কথা জিয়াকে বললেও কিন্তু জিয়া এই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না সে। আমি গরিবের মেয়ে, আমাকে নিয়ে সংসার করলে আপনার পরিবারের লোক আপত্তি করবে। কিন্তু তবুও রনি নাছোড়বান্দা। রনি ও সায়ন দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। রনি বড়লোকের একমাত্র ছেলে, কিন্তু তার সৎ মায়ের অত্যাচারে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তারপর দুজনে একটা রেল স্টেশনে আলাপ হয়। তারপর থেকেই দুজন দুজনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সায়ন নিজে মাফিয়া তৈরি করে আর রনিকে সেই দলে সামিল করে। এই মেয়ে, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি বলো তো? কোথায় যেন দেখছি মনে হচ্ছে। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে স্বামীরা দাঁড়িয়ে পড়ে। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে দেখে, চিনতে পারে সে। আর কিছু না বলে ছুটে চলে যায় মিস্টার আজাদ। কিছু বুঝতে পারে না, সে অবাক হয়ে যায়। মেয়েটা কেন তাকে দেখে চলে গেল? মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখছি কিছু মনে করতে পারছি না।
সে তখন পাশের ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? তারা চেনে নাকি? তারা বলে এই মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে, এর বেশি কিছুই জানে না। মিস্টার আজাদ সন্দেহ করতে থাকে। সে তখন লোক লাগানোর ব্যবস্থা করে, তারপর ওখান থেকে চলে আসে। আরিয়ান, বৌমা কবে আসবে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি। বাবার সাথে কথা হয়, বাবাই জানে। তুই সালমাকে ফোন করিসনি? আমার ফোন তোলার ওর সময় নেই। তোর বাবার পাগলামির জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল। শুধু আমার নয় মা, তোমার ছোট্ট ছেলের জীবনটা শেষ করে দিয়েছে। কি বলবো, তোর বাবা আমার কথা শুনতেই চায় না। সালমা যা বলে সব সত্যি বলে, বাকি সবাই মিথ্যা বলে। কদিন আগে সায়ন আমাকে ফোন করেছিল। ও জিজ্ঞাসা করছিল সালমা কোথায় গেছে। আমি বললাম ওর বাবার শরীর খারাপ, বাবার কাছে আছে। হঠাৎ সায়ন বলল, তোমরা খবর নিয়েছো তো ওর বাবার শরীর খারাপ? সত্যি হয়েছে তো? আমি কিছু বুঝতে পারলাম না। সায়ন এই কথা বলল কেন? মকরুল মিয়া আর শওকত মোল্লা দুজনে ঘনিষ্ঠ বন্ধু, তো তাই একে অপরকে খুব বিশ্বাস করে। তাই ওদের বিশ্বাস ওদের ছেলেমেয়েরা সুখী হবে। তাই তো বাবা আমার মতামত না নিয়ে সালমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। বড় ছেলের কথা শুনে নাতাশা বেগম চুপ করে বসে রইল। সে জানে তার স্বামী কতটা জেদি আর রাগী। আজ দীর্ঘ 32 বছর এই মানুষটাকে নিয়ে সে সংসার করছে, তাই সে কিছু না বলে চুপ করে বসে রইল। তারপর আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আরিয়ান, তুই একবার সালমার বাপের বাড়ি যা, সালমাকে ওখান থেকে নিয়ে আয়। তোর শ্বশুর কেমন আছে তাও তোর দেখা হয়ে যাবে। মায়ের কথা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কালকে যাব সালমাদের বাড়িতে। তার পরের দিন আরিয়ান সালমাদের বাড়িতে যায় আর গিয়ে দেখে সালমা তার বাবার সাথে বসে গল্প করছে। আরিয়ানকে দেখে সে একটু চমকে যায় আর জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি এখানে, কোনো খবর না দিয়ে? সালমার কথায় আরিয়ান বলে, কি করে খবর দেবো, তুমি তো ফোনই তোলো না আমার। অনেক দিন তুমি এসেছো, সেই জন্য মা বললো তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কেন যাবে না? আমি এখন যাব না, বাবার শরীরটা এখনো ভালো নেই। তোমার বাবাকে দেখে মনে হচ্ছে না তো অসুস্থ। দিব্যি সিগারেট টান দিচ্ছে, কোথায় অসুস্থ? আরিয়ানের কথায় সালমা থতমত খেয়ে যায় আর বলে, বাবা তো অসুস্থ ছিল, এই 2 দিন সবে সুস্থ হয়েছে। আর বাবা এসব এখন খায় না, তবু নেশার জিনিস তো মাঝে মাঝে একটা দুটো খায়। একটা দুটো কেন রোজ খেতে বলবে? তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি বাড়ি আমার সাথে যাবে না, পরে যাবে। আমার এখন সময় নেই, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। একটা পার্টি আসবে অর্ডার করতে, আমি এক্ষুনি ফিরে যাব। সালমা বেগম কিছু বলার আগে তার আব্বু মখরুল মিয়া বলল, আজকে তুমি যাও বাড়ি, আর 2 দিন পর আমি সালমাকে দিয়ে আসবো। আসলে আমার শরীরটা এখনও ভালো হয়নি, ডাক্তার আমাকে রেস্ট থাকতে বলেছে। আর সালমা ছাড়া আমার সেবা কে করবে? ওর হাতে রান্না তো খুব সুন্দর, তাই ওকে এখন দরকার আছে। আমি তোমার বাবাকে ফোন করে জানিয়ে দেব। আরিয়ান কিছু না বলে সে সালমার দিকে তাকিয়ে দেখে সালমা মিটিমিটি হাসছে। আরিয়ান বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আরিয়ান চলে গেলে সালমার ভাই মিন্টু বলে, আফু, তুই আরিয়ানের সাথে চলে যেতে পারতিস। ছেলের কথা শুনে মকরুল মিয়া বলে, তুই বেশি বকবি না, যা জানিস না তা নিয়ে কথা বলবি না, যা বলবো তাই শুনতে হবে। মকরুল মিয়া তার উদ্দেশ্য সফল করার জন্য তার মেয়ে ও ছেলেকে কাজে লাগিয়েছে, কিন্তু ছেলে তার কাজে খুব বেশি বিরক্ত, কিছুতেই এই কাজ করতে চায় না। তার বাবা তাকে এই কারণে প্রচুর বকাবকি করে। তার উদ্দেশ্য সায়নদের ফ্যামিলিকে বরবাদ করা, যেটা সায়নের বাবা শওকত মোল্লা বুঝতে পারে না। সে তার বন্ধুকে খুব বিশ্বাস করে, কিন্তু বন্ধু যে পিছন থেকে ছুরি বসাচ্ছে তার খবরটাও সে জানে না। সায়নদের কাপড়ের ব্যবসা আছে, সেই ব্যবসা বিরাট বড় ব্যবসা। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কাপড় রপ্তানি করা হয়, প্রচুর লাভ হয়। সায়নের বাবা অনেক কষ্ট করে এই ব্যবসা দাঁড় করিয়েছে, কিন্তু তার বন্ধু মকরুল মিয়া সহ্য করতে পারে না। সে সায়নের বাবাকে হিংসা করে।
তার সামান্য চায়ের দোকান। সায়নের বাবা প্রথমে হাটে হাটে কাপড় বিক্রি করত, তারপর অনেক পরিশ্রম করে আজকে এই ব্যবসাটা দাঁড় করিয়েছে। সায়নের বাবা মকরুল মিয়ার দোকানে বসে চা খেত, তারপর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। শওকত মোল্লা তার বন্ধুকে কথা দেয় তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে। যেমন কথা তেমন কাজ, কিন্তু মকরুল মিয়ার উদ্দেশ্য ভালো ছিল না। সে শওকত মোল্লাকে মোটেই পছন্দ করত না, শুধু তার সম্পত্তিকে সে ভালোবাসত। সে সামান্য চায়ের দোকান থেকে কিছু করতে পারেনি, কিন্তু শওকত মোল্লা হাটে কাপড় বিক্রি করে একদিন বড় দোকান খুলে ফেলল, কত প্রপার্টি করে ফেলল। তার এই উন্নতি মকরুল মিয়া সহ্য করতে পারত না, তার পিঠ পিছে সবসময় ছুরি চালানোর চেষ্টা করত। সামিরা, তোর কি হয়েছে? তুই সেদিন হাঁপাতে হাঁপাতে ছুটে এলি, তারপর থেকে জিমে আছিস, আজ 2 দিন ধরে তুই স্কুলে যাচ্ছিস না। তোর কি হয়েছে তুই বলবি না? আমিও স্কুলে যাব না জি আপু। কেন স্কুল যাবি না? তোর কি হয়েছে? আমার বাবা যার ওখানে কাজ করেছিল, ওই লোকটার সাথে সেদিন আমার স্কুল থেকে ফেরার সময় দেখা হয়েছিল। ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করেছে, আমাকে চেনা চেনা লাগছে, কি নাম, কোথায় থাকে জিজ্ঞাসা করেছিল। আমি কিছুই বলতে পারিনি। ওই লোকটাকে দেখে আমার ভয় পেয়ে গিয়েছিল, আর ওখান থেকে ছুটে চলে এসেছিলাম। আমার মনে হচ্ছে লোকটা কাউকে জিজ্ঞাসা করেছিল আমার সম্পর্কে। সামিরার কথা শুনে জিয়া বলে, তুমি স্যারকে কিছু বলেছো? না, বলিনি। ঠিক আছে, আমি স্যারকে ফোন করছি। তারপর জিয়া সায়নকে ফোন করে আর বলে, স্যার আসসালামু আলাইকুম, আপনি কি ব্যস্ত আছেন? ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত তো আছি, একটু মার্কেটে ঘুরছি। তুমি তো জানো ছদ্মবেশে আমি ডেলিভারি কাজ করি, সেই কাজে এখন মার্কেটে এসেছি। কেন, কিছু বলবে? স্যার আপনি একবার ফ্ল্যাটে আসতে পারবেন? অনেক কথা আছে, ফোনে বলা যাবে না। আপনি এখানে এলে সবটা বলবো। খুব দরকার? হ্যাঁ স্যার, সামিরার ব্যাপারে কিছু কথা আছে। কেন, সামিরা কি হয়েছে? স্যার ফোনে বলা যাবে না, আপনি এখানে আসুন না। জিয়ার কথা শুনে সায়ন বুঝতে পারে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা জিয়া সায়নকে বলতে চায়। তাই সায়ন জিয়াকে বলে, আজ রাত 9টায় আমি যাব। রাত 9টার পর সায়ন এলে জিয়া সামিরাকে সায়নের সামনে নিয়ে যায় আর বলে, সামিরা, স্যার এসেছে। সেদিন স্কুল থেকে ফেরার পথে কি হয়েছিল স্যারকে খুলে বলো, একদম ভয় পাবে না। জিয়ার কথা শুনে সায়ন বলে, কি হয়েছিল সামিরা স্কুল থেকে ফেরার পথে? সেদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ সেই লোকটার সঙ্গে দেখা হলো। বাবা যেখানে কাজ করতো, মিস্টার আজাদ, লোকটাকে আমি 2-3 বার সাথে দেখেছি। আমাদের বস্তি বাড়িতে আমার বাবার সাথে দেখা করতে এসেছিল। সামিরার মুখ থেকে মিস্টার আজাদের কথা শুনে সায়ন বলে, কি জিজ্ঞাসা করেছিল তোমাকে? তারপর সামিরাকে মিস্টার আজাদ কি জিজ্ঞাসা করেছিল সব কথা খুলে বলল। সব শুনে সায়ন বলল, তোমাকে আর স্কুলে যেতে হবে না, আমি স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলে নেব। তুমি বাড়িতে পড়বে আর পরীক্ষার সময় আমি তোমায় নিয়ে যাব। আমি বাড়িতে একজন প্রাইভেট টিচার দেখে দেব, সে তোমাকে কাল থেকে পড়াতে আসবে। আর তুমি এসব নিয়ে একদম মন খারাপ করবে না, তোমার সামনে পরীক্ষা, তুমি সেদিকে মন দাও। তার পরের দিন সায়ন তার এক বন্ধুর বোনকে ফোন করে আর বলে, আচ্ছা, আমি কি ফারিয়ার সাথে কথা বলছি? সায়নের কথা শুনে ফারিয়া হাসতে হাসতে বলে, এরকম তো কথা ছিল না ভাইয়া যে তার বোনকে ভুলে যাবে। হ্যাঁ, আমি ফারিয়া বলছি। ভুলে যাইনি, অনেক দিন কথা হয়নি, তাই কী রকম লাগছিল। আমি তোর ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছি, অনেক দিন থেকে ফোন করব ভাবছিলাম, কিন্তু করতে পারিনি। তোর বিষয়ে সমস্ত ঘটনা আমি শুনেছি, আমার খুব খারাপ লাগছে। এভাবে রবিন তোকে ছেড়ে চলে যাবে আমিও ভাবতে পারিনি। ওইসব কথা ছেড়ে দাও ভাইয়া, এখন বলো তুমি কেমন আছো, আর তুমি বিয়ে করেছো? ফারিয়ার কথা শুনে সায়ন হাসতে থাকে আর বলে, না রে, এখন আমার বিয়ে হয়নি। তোর ভাবি তো এখনো ছোট, তার বড় হতে সময় লাগবে, তারপর বিয়ে করব।
তবে অবশ্যই তোকে দাওয়াত করব। শোন, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। তোর ভাইয়া সেদিন তোর জন্য তো কাজের কথা বলছিল, তুই কাজ করবি? এটা আবার বলতে হবে? কাজ না করলে খাবো কি? ভাইয়া বুঝি তোমাকে বলেছে? হ্যাঁ রে, তা তুই কি কাজ চাইছিস? কষ্ট করে সততার সাথে ইনকাম করব, সেই রকম কাজ তুমি আমাকে দেখে দেবে? অনেক কষ্ট করব, কিন্তু কখনো খারাপ পথে পা বাড়াবো না। তুমি তো জানো, যার স্বামী যাকে ছেড়ে চলে যায় তাকে সমাজ ভালো চোখে দেখে না। আমারও একই অবস্থা। সমাজের বিরুদ্ধে কত লড়াই করব বলো? ঠিক আছে, তুই কালকে আমার অফিসে আয়, তোর সাথে আমার কথা আছে। সামনাসামনি বসে কথা বলবো। আমি অ্যাড্রেসটা তোকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, এখন রাখছি। ফারিয়া সায়নের বন্ধু তমালের ছোট বোন। তার ভাই MA পাস, ভালো জব করত। কিন্তু তারই এক কলিগ রবিন বলে একটা ছেলেকে সে ভালোবেসে ফেলে। রবিন আগে থেকে বিবাহিত ছিল, সেটা জানতো না ফারিয়া। রবিন লুকিয়ে ফারিয়াকে বিয়ে করে। পরবর্তীকালে রবিনের স্ত্রী কোনোভাবে জানতে পেরে যায়। সে ফারিয়াকে অপমান করে, খুব মারধর করে। ফারিয়া খুব ভেঙে পড়ে। রবিন ফারিয়াকে ছেড়ে নিজের স্ত্রী ও বাচ্চাদের কাছে চলে যায়। ফারিয়া আবার বাবার বাড়ি ফিরে আসে। বাবা মার অমতে বিয়ে করেছিল, তাই তারা প্রথমে ফারিয়াকে মেনে নিতে চায়নি। কিন্তু ভাই তমাল বোনের পাশে দাঁড়ায় এবং বোনকে সাহায্য করে। আজকে ফারিয়া সায়নের সাথে দেখা করতে তার অফিসে এসেছে। ফারিয়াকে দেখে সায়ন ভিতরে আসতে বলে আর বলে, অফিস চিনতে তোর কোনো অসুবিধা হয়নি তো? সায়নের কথায় ফারিয়া বলে, না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। ভাইয়া, তুমি এত বড় কোম্পানির মালিক হয়ে গোপনে ডেলিভারির কাজ করো? কেন এই কাজ করো ভাইয়া? তোকে একটা কথা কে বললো যে আমি গোপনে ডেলিভারি কাজ করি? আমি আর ভাইয়া একদিন মার্কেটে গেছিলাম আর তোমাকে দেখেছি। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া বারণ করলো। এই কাজের সম্পূর্ণ সিক্রেট কেউ জানে না, তাই এই সময় তুই ওকে ডাকবি না। ও তাই বুঝি। আমি কিছু কাজের জন্য এই কাজটা করি। যাকগে, ওইসব কথা এখন ছাড়। আমি তোকে যে জন্য ডেকেছিলাম, তোর জন্য একটা ছাত্রী দেখেছি। তাকে বাড়িতে প্রাইভেট পড়াতে হবে। সে এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। তার বয়স 18 বছর হয়ে গেছে, কিন্তু কতগুলো সমস্যার জন্য সেই স্কুল ছেড়ে দিয়েছে, আবার নতুন করে শুরু করতে চাইছে। আমি চাই তুই ওকে বাড়িতে পড়াবি। আর তুই কত টাকার মাইনে নিবি আমাকে বল। কজন পড়বে? একজন। একজনের জন্য তুমি কত টাকার মাইনে দেবে? 1000 টাকা দেবে? ঠিক আছে, 1000 টাকাই দেব। সায়ন খেয়াল করলো ফারিয়ার মন খারাপ। সায়ন ফারিয়াকে জিজ্ঞাসা করলো, কিরে, তোর মন খারাপ কেন? তুমি একজন ছাত্রীকে পড়ানোর জন্য আমাকে দেখা করতে বলেছিলে। ফারিয়ার কথা বুঝতে পেরে সায়ন বলে, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। না রে, তোর জন্য আমাদের কোম্পানিতে আরেকটা জবের ব্যবস্থা করেছি। আমি তো জানি তুই যথেষ্ট মেধাবী স্টুডেন্ট। আমি তাই তোকে নির্বাচন করেছি সেই মেয়েটাকে পড়ানোর জন্য। ওতে তুই কত টাকা আরও ইনকাম করবি। আমার কোম্পানির একটা ভালো জায়গায় তোকে আমি বসাবো, তুই ভালো স্যালারি পাবি। ভাইয়া, তুমি যে বললে একটা মেয়েটা কে গো? আমার হবু ভাবি বুঝি? হয়তো। হয়তো বলছো কেন? তুমি কি কনফার্ম নাও? বুঝতে পারছি না, ওই তরফ থেকে এখনো সাড়া পাচ্ছি না। এসব বিষয় মেয়েটার এখনো বোঝার মতো বয়স হয়নি। দেখা যাক, অপেক্ষা করি। মেয়েটার বাবাকে মিস্টার আজাদের লোক খুন করেছে। ওরা 3 বোন, ওর মা আগেই মারা গেছে। তার আগে ওর একটা ভাই ছিল, সেও মারা গেছে। ওরা বস্তিতে থাকতো। মিস্টার আজাদ ওদেরকে খুঁজে বেড়াচ্ছে। ওদেরকে পেলেই বিক্রি করে দেবে, না হলে ব্যবসা করাবে। সেই কারণে আমি ওদেরকে আমার কাছে রেখে দিয়েছি। ওদের 2 বোনকে আমি আশ্রমে রেখে এসেছি, যে আশ্রমে আমি প্রতি বছর অনেক টাকা করে ডোনেশন দেই। আর সামিরা যেহেতু 18 বছর বয়স হয়ে গেছে, তাই ওকে ওখানে রাখতে পারিনি। একটা কেনা ফ্ল্যাট আছে, জিয়া বলে একটা মেয়েকে রেখে দিয়েছি ওর দেখাশোনার জন্য। সায়নের সব কথা শুনে ফারিয়া বলে, তুমি চিন্তা করবে না ভাইয়া, ভাবিকে আমি তোমার মনের মতো মানুষ করব। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ভুলেও এই বিষয়টা বলবি না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে।
এদিকে আরিয়ান মন খারাপ করে বসে আছে দেখে তার মা নাতাশা বেগম বলে, কিরে তোর মন খারাপ? সালমাকে আনতে গেলি, ও এলো না বুঝি? তুমি তো সবই জানো কেন নাকামা করছো। তোমার নাকামে আমার সহ্য হয় না। তুমি যাও আমার সামনে থেকে। তুমি বাবা মা তোমরা কেউ ভালো নয়। তোমরা আমাদের দুই ভাইয়ের জীবনে শেষ করে দিয়েছো। শাইন বাড়ি থেকে চলে গিয়ে নিশ্চিন্তে আছে, আর আমি তো সেটাও পারছি না। এতে আমার কোথায় দোষ? আমি কিছু বুঝতে পারছি না। তোর বাবাই তোর সাথে সালমার বিয়ে দিয়েছে, আর সায়ানের নামে যা কিছু বলেছে সালমা বলেছে। আর তোর বাবাও সালমাকে বিশ্বাস করে, সায়নকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে আমি কি করতে পারি তুই বল? একদিনের স্বামী, অন্যদিকে সন্তানরা, আমি কোথায় যাব? কথাটা বলে নাতিশা বেগম সেখান থেকে চলে যায়। আরিয়ান তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে কি করবে? সেও তো অসহায়। ছেলে হয়ে সে তার বাবার বিপক্ষে যেতে পারে না। তার বাবা কবে বুঝবে সালমার ষড়যন্ত্র? অনু, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম তোমার মনে আছে তো? ভাইয়া, কি করে ভুলে যাব? তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তুমি যা যা বলেছ আমি তা অক্ষর অক্ষরে পালন করব। আমার ভাইয়াকে যে কষ্ট দিয়েছে আমি তাকে সুখে থাকতে দেব না। আমি তো জানি ভাইয়া, আমি ভাবি আল্লাহ কেন তোমার সাথে আমার আগে আলাপ করিয়ে দেয়নি, তাহলে আমার বাচ্চার চিকিৎসার এত দেরি হতো না। তুমি তো আল্লাহর প্রতিনিধি হয়ে আমাদের জীবনে এসেছো। আমি কিছু করিনি অনু, তুমি ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছু করেছে। আমি তো নিমিত্ত মাত্র। তোমার ছেলে ভালো হয়ে যাবে। টাকার জন্য তুমি চিন্তা করবে না, যা খরচ হবে সবটাই আমি দেব। তুমি দেবে কি বলেছো ভাইয়া? তুমি তো দিয়েছো অলরেডি। আমার ছেলে অনেক সুস্থ হয়ে গেছে, আর কিছুদিন পর আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো থেকো, আর তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের যেন কখনো ভালো না হয়। সায়ন অনুকে দায়িত্ব দিয়েছে মিস্টার আজাদ কবে তার ফ্ল্যাটে আসে, আর কবে কোন কোন মেয়েকে ওই ফ্ল্যাটে নিয়ে আসে, আর কাদের সাথে ডিল করে। অনুর ছেলে খুব অসুস্থ। অনু খুব ভেঙে পড়েছিল। সে পরিশ্রম করে ছেলেকে সুস্থ করতে চেয়েছিল, কিন্তু অনেক টাকা দরকার এবং সেটা পারছিল না। ঠিক সেই সময় সায়নের সাথে ওর আলাপ হয়। সায়ন ফোন করে অনুদের বাড়িতে যায়। অনুর ছেলেকে দেখে খুব কষ্ট হয়। আয়ান টাকা দেয়, অনুর ছেলেকে সুস্থ করে তোলে। তারপর অনুকে দায়িত্ব দেয় মিস্টার আজাদের সাথে কার দেখা করতে আসা, কি কি ডিল হচ্ছে, কি কি কাজ করতে চাইছে, সব কিছু তথ্য অনু গোপনে সায়নকে দিতে থাকে। এতে সায়নের কাজে অনেক সুবিধা হয়। কি গো স্বামী, কেমন আছো? আরিয়ান দোকানে বসেছিল। হঠাৎ সালমা সেখানে যায় আর আরিয়ানকে দেখে এই উক্তি করে। আরিয়ান সালমার কথায় খুব বিরক্ত হয় আর বলে, কেমন আর থাকবো, যেমন দেখছো। আর এখানে কোথাও সালমা খুব মজা পায় আর আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী বুঝি খুব রাগ করেছে? ঠিক আছে, রাগ করতে হবে না। আমি তো এবার বাড়িতে চলে যাব, অনেক আদর করব। আর এতদিন ধরে যে আদর করা হয়নি তার ডাবল হয়ে যাবে। সুদে আসলে আদায় করে নেবে তার স্বামী। আজ আমি তোমার কাছে এসেছি, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা থাকলে সমস্যা মিটে যেত। তোমার দোকানের কাগজপত্র দরকার আছে। দোকানে কাগজপত্র কি দরকার? দোকান দেখিয়ে ব্যবসার জন্য লোন নেওয়া হবে। বাবা জানে, আমি সব বাবাকে বলেছি। বাবাই পাঠিয়েছে তোমার কাছে। বাবা এখন ভোপালে আছে, কিছু কাজে ভোপালে গেছে। আগে আমি বাবার সাথে কথা বলি, তারপর বলবো। একটা ব্যাংকে লোনের আবেদন করেছিলাম ব্যবসাটা বাড়ানোর জন্য। দোকানটাকে আরও বড় করতে হবে। ব্যাংক ম্যানেজার বলেছে দোকানের কাগজপত্র দিলে তবে লোন স্যাংশন হবে। আমি বাবাকে বলেছিলাম, বাবা বলেছে অসুবিধা নেই, দোকানের নামে দলিল সব তোমার কাছে আছে, তুমি ওখান থেকে চেয়ে নেবে। কালকে রাতে বাবার সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে, আজকে রাতে আমি বাবার সাথে কথা বলবো, তারপর কালকে তোমায় আমি বলবো। তুমি এখনই বাবার সাথে কথা বলো না, অসুবিধা নেই। তারপর আরিয়ান ওর বাবাকে ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ। কিছুতেই ফোন যায় না। সেটা দেখে সালমা বেগম বলে, বাবা যেখানে আছে নেটওয়ার্কের প্রবলেম। আমাকে বাবার ফোন করে মেসেজ করেছে, দেখো। সালমা বেগম আরিয়ানকে মেসেজ দেয়। আরিয়ান দেখে তার বাবা লিখেছে, এখানে নেটওয়ার্কের প্রবলেম বেশি, কথা বলতে পারবো না।
তুমি সালমাকে দোকানে দলিল দেবে, ব্যাংক লোন পেলে দোকানটা আরো বড় করব। বিদেশ থেকে অনেক অর্ডার পাচ্ছি, কলকাতায় আর একটা দোকান খুলবো। আর একটা প্রপার্টি কেনার ব্যবস্থা হচ্ছে, সেটাও কেনা হবে। আরিয়ান মেসেজটা পড়ে কিছুক্ষণ সালমার দিকে তাকিয়ে থাকে। সালমা চোখের ইশারায় কি বলছে জানতে চাইলে আরিয়ান ঘাড় নেড়ে কিছু নয় বলে। আরিয়ান তারপর সালমাকে বলে, দোকানে কিছু নেই, দলিল সহ সব বাড়িতে আছে। তাহলে তোমাকে আমার সাথে বাড়িতে যেতে হবে। তুমি কাগজ নিয়ে এসো, আমি বাড়িতে যাব না। ঠিক আছে, তুমি তাহলে এখানে অপেক্ষা করো, আমি বাড়ি থেকে কাগজ নিয়ে আসছি। কিছুক্ষণ পর আয়ান দলিল নিয়ে আসে। দলিল পেয়ে সালমা আরিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ স্বামী, আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। এখন সব আমার হাতের মুঠোয়। তুমি চিন্তা করো না, খুব ভালো খবর পাবে তাড়াতাড়ি। আমি এখন আসছি। আরিয়ান সালমা বেগমের কথায় কোনো উত্তর না দিয়ে মুচকি হাসে। সালমা সেখান থেকে চলে যায়। সামিরা, আমি তোমায় বলেছিলাম না একজন দিদিমণি তোমাকে বাড়িতে পড়াবে? আজকে সেই দিদিমণি তোমাকে পড়াতে এসেছে। ফারিয়া, এদিকে এসো, এর সাথে আলাপ করো। এর নাম সামিরা, এই তোমার ছাত্রী। সায়নের কথা শুনে ফারিয়া সামিরাকে বলে, হাই সামিরা, কেমন আছো? কেমন পড়াশোনা হচ্ছে তোমার? ফারিয়ার কথায় সামিরা কিছু বলে না। তখন পাশ থেকে জিয়া বলে, সামিরা, আপু কিছু জিজ্ঞাসা করছে, তুমি কথা বলো। কি হলো, কি তোমার কথা বলছো না কেন? মানুষ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয়, এইটুকু বোধ বুদ্ধি কি তোমার নেই? সায়নের কথায় সামিরা রেগে যায় আর বলে, আমি এখানে থাকবো না, আমি আমার বোনদের নিয়ে কোথাও চলে যাব। বোনেদের নিয়ে কোথায় যাবে? কোথাও যাওয়ার তোমার জায়গা নেই, তোমাকে এখানেই থাকতে হবে। আর আজ থেকে ও তোমাকে পড়াবে। এখন কোনো কথা না বলে বইটা বার করে ওর কাছে পড়তে বসো। সায়নের কথায় সামিরা কিছু বলে না, রুমের ভিতরে চলে আসে। জিয়া সায়নকে বলে, স্যার, আমি দেখেছি ওই দিনের পর থেকে ওর মনটা খারাপ। বেশি বয়স নয় তো, আবার বোনেরাও ওর থেকে দূরে আসে। আমার মনে হয় ওকে নিয়ে একবার ওর বোনেদের কাছ থেকে ঘুরে আসুন। চলুন না, কালকে আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, তাহলে চলো, কালকে সবাই যাব। আর ফারিয়া, তুমিও যাচ্ছ আমাদের সাথে। তোমার ছাত্রীকে এবার থেকে তোমার দায়িত্ব দিলাম। তার পরের দিন সবাই মিলে আশ্রমে যায়। সামিরাকে দেখতে পেয়ে তার দুই বোন সামিরাকে জড়িয়ে ধরে। আর পিঙ্কি বলে, আপু, তুই কেমন আছিস? আমি ভালো নেই রে বোন, তোদের কথা খুব মনে পড়ে। তোদের জন্য মনটা কেমন করছিল, তাই তো আজকে চলে এলাম। চল, আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। এখানে থাকবো না, এখানকার মানুষজন কেউ ভালো নয়। কেন আপু এই কথা বলছিস? শায়ান ভাইয়া কিন্তু খুব ভালো। ও আমাদের প্রত্যেক মাসে দেখতে আসে, আমাদের জন্য কত কি নিয়ে আসে। আমরা তো এখানে খুব ভালো আছি। ওই লোকটাও ভালো নয়, ও এক নম্বরে বদমাশ। ওই লোকটা আমাদের ক্ষতি করতে চাইছে। মিথ্যে কথা কি বলেছে তোকে এসব কথা? আমার লোক আছে, সেই এসব বলেছে। শায়ন বলে লোকটা একজন মাফিয়া, ওর একটা গ্রুপ আছে। এই লোকটা মোটেই। কথাটা শেষ করতে পারল না। তাদের আগে সায়ন বলে, এই লোকটা খুব খারাপ, তাই তো? তোমাকে এই খবরটা কে দিয়েছে? সায়ন কথাটা চিৎকার করে বলে। পিঙ্কি আর সামিরা দুজনেই চমকে যায়। সায়ন জিয়া ও ফারিয়াকে নিয়ে ভিতরে গিয়েছিল। ঠিক সেই সুযোগে সামিরা পিঙ্কিকে এই কথাগুলো বলছিল। সায়ন শুনে ফেলে। সায়ন এবার সামিরার হাতটা জোর করে ধরে আর চিৎকার করে বলে, এবার বল, তোকে কে কথাটা বলেছে? ওই মিস্টার আজাদের লোক, তাই তো? আমি সব জানি, তুই কি বলবি? আমি কেমন ছেলে তুই জানিস না? এবার তোকে দেখাবো আমার আসল রূপ। সায়ন রেগে গেছে দেখে ফারিয়া বলে, ভাইয়া তুমি চুপ করো, আমরা ওর সাথে কথা বলছি। এই আশ্রমে এভাবে চিৎকার করা না অন্য লোকেরা শুনলে ওরা কি ভাববে বলো তো? তুমি শান্ত হও ভাইয়া, আমি দেখছি। রনি আর জিয়া সায়নকে নিয়ে একটু দূরে চলে যায়। আর ফারিয়া সামিরাকে বলে, সামিরা, তোমাকে কে কি বলেছে আমায় বলো। দেখো, ভাইয়া কিন্তু খুব ভালো মানুষ,
ও জীবনে অনেক কষ্ট করেছে, তাই মাফিয়ার পথ বেছে নিয়েছে। তার মানে ভাইয়া কারো ক্ষতি করে না। আমি খুব বিপদের মধ্যেই ছিলাম, এই ভাইয়াই একমাত্র আমার পাশে দাঁড়িয়েছিল। তাই তুমি ভাইয়াকে ভুল বোঝো না। তুমি বলো না, কে কি বলেছে? স্বামীরা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ফারিয়া বুঝতে পারে কেউ তো কিছু বলেছে, যেটা ওর মাথা থেকে বেরোচ্ছে না। তাই কিছু না বলে সেখানে সায়নকে বলে, ভাইয়া, সামিরা হবুজ এখন অতটা ম্যাচিওর নয়, নিশ্চয়ই ওকে কেউ কিছু বলেছে। তুমি চিন্তা করবে না, আমি সামিরিয়াকে বুঝিয়ে বলবো, একটু সময় লাগবে। এখন চলো বাড়ি ফিরে যাব, আমারও দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান, তুই বাড়ি থেকে তখন কি নিয়ে গেলি? দোকানের কাগজ, দোকান বড় করার জন্য। আবার একটা দোকানে কেনার জন্য ব্যাংক থেকে লোন নিতে হবে। সালমা এসেছিল দোকানের দলিল নিতে। তোর বাবা ফোন করেছিল? নেটওয়ার্কের প্রবলেম, ফোন যাচ্ছে না, মেসেজ করেছিল। নাতাশা বেগম বুঝতে পারে সালমা কিছু একটা করতে চাইছে, কিন্তু এই মুহূর্তে ছেলেকে কিছু বলা যাবে না। তাই সে কিছু না বলে নিজের কাছে মন দেয়। বিল্লু, তুই জানিস আমাদের দলের একটা ছেলেকে কে বা কারা গুলি করে মেরেছে? আমি জানি এটা কে করেছে, তবে আমি ছেড়ে কথা বলবো না। এই নিয়ে আমার বিশ্বস্ত দুটো লোককে কেউ খুন করলো। মিস্টার আজাদের লোক আবার খুন হয়েছে। সে খুব বিশ্বস্ত ছিল আজাদের কাছে। তার মৃত্যুতে ভেঙে পড়েছে মিস্টার আজাদ। পুলিশ এসে লাশ নিয়ে যায় তদন্ত করবে বলে আশ্বাস দেয়, কিন্তু মিস্টার আজাদের মন শান্ত হয় না। কেউ তো পিছন থেকে ছুরি মারছে, সেই ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে। সামিরা, ফারিয়াপু পড়াতে এসেছে আর তুমি চুপচাপ এখানে বসে আছো। কিছু ভালো লাগছে না জি আপু। কেন, কি হয়েছে আমায় বলো। কি বলবো বুঝতে পারছি না। আমি যা দেখছি সেটা কি সত্যি, না আমাকে যেটা দেখানো হচ্ছে বলা হচ্ছে সেটা সত্যি? দেখো সামিরা, তোমায় কে কি বলেছে আমি জানি না, তবে স্যার কিন্তু খুব ভালো মানুষ। আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি। আর তুমি কিছু মনে করো না, আমার মনে হচ্ছে স্যার তোমায় পছন্দ করে। ও তোমাদের জন্য অনেক কিছু করেছে। তুমি তোমার মনকে প্রশ্ন করো যে একটা মানুষ কেন এত কিছু করছে। স্যারের উদ্দেশ্য কখনোই খারাপ হতে পারে না। রনি বলছিল স্যার নাকি তোমাকে। জয়া কথাটা শেষ করতে পারল না, তার আগেই স্বামীরা চিৎকার করে বলল, ভালোবাসে? মিথ্যে কথা, আমার সাথে কোনোদিনও ভালো করে ব্যবহারই করে না। দেখো সামিরা, তোমাকে আমি আর কিছু বলবো না, তবে যা করবে ভেবে চিন্তে করবে। এমন কিছু মিস্টার আজাদের বিশ্বস্ত লোক তৌফিককে কেউ বা কারা খুন করে তার বাড়ির সামনে লাশটাকে রেখে গেছে। ঘুম ভেঙে মিস্টার আজাদ এই দৃশ্য দেখবে সে কল্পনাও করতে পারেনি, কারণ তৌফিক ছিল মিস্টার আজাদের খুব বিশ্বাসী ও খুব কাছের মানুষ। বেশিরভাগ ডিল তৌফিকই করত। মিস্টার আজাদ খুব ভেঙে পড়েছে। ঠিক সেই সময় কেউ ফোন করেছে মিস্টার আজাদের। কিছু ভালো লাগছে না, তবু সে ফোনটা তুলল, আর হ্যালো বলতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, এবার তোর পালা, মরবার জন্য তুই তৈরি হ। তোকে আমি তিল তিল করে মারব, তোকে এত কষ্ট দেব যা তুই কখনো কল্পনাও করতে পারিস না। তোকে জীবন্ত লাশ করে বাঁচিয়ে রাখবো। ফোনে এইসব কথাবার্তা শুনে মিস্টার আজাদ রেগে যায় আর চিৎকার করে বলে, তুই কে রে? বাপের যদি বেটা হোস তাহলে সামনে এসে কথা বল, এভাবে পেছন থেকে ছুরি মারছিস কেন? ওপাশ থেকে কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। মিস্টার আজাদ তারপর সালমাকে ফোন করে আর বলে, সালমা, তুমি খুব তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে চলে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন, কি হয়েছে মিস্টার আজাদ? তুমি সামনে এসো না, তারপর সব বলবো। আজকের মতোই যাচ্ছি। মিস্টার আজাদ তার ফ্ল্যাটে এসে অনুকে বলে, অনু, তোকে আজকে আসতে হবে না, তুই বাড়ি চলে যা। কেন স্যার? এখানে কিছু লোক আসবে, কিছু ডিল ফাইনাল হবে, আমরা অনলাইনে খাবার অর্ডার করে ফেলবো, তোকে রান্না করতে হবে না। ঠিকই আছে স্যার। অনু সুযোগ বুঝে সায়নকে ফোন করলো আর বলল,
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? সায়ন তখন অফিসে কাজ করতে করতে ফোনটা রিসিভ করেছে। সে বুঝতে পারল অনু যখন ফোন করেছে নিশ্চয়ই কিছু বলবে, তাই ফাইল বন্ধ করে অনুকে বলল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হঠাৎ ফোন, নিশ্চয়ই কোনো আর্জেন্ট খবর আছে। কি বলছে মিস্টার আজাদ? আজকে আমাকে ওখানে থাকতে বারণ করেছে, বলেছে খাবার অর্ডার দিয়ে দেবে, কারো আসার কথা আছে, কিছু ডিল ফাইনাল হবে। ধন্যবাদ অনু খবরটা দেওয়ার জন্য। ঠিক আছে, বাকিটা আমি সামলে নেব। তোমার বাচ্চাটা ভালো আছে তো? হ্যাঁ ভাইয়া, আল্লাহর রহমতে আর আপনার দোয়াই আমার বাচ্চারা এখন খুব ভালো আছে। অনু মিস্টার আজাদের ওখানে কী করেছে না করেছে সব খবর সায়নকে দেয়। কি ব্যাপার মিস্টার আজাদ, তড়িঘড়ি আসতে বলার কারণ কি? তোমাকে কি আমি বলেছিলাম? তুমি কি সেই কাজটা করেছো? হ্যাঁ, দোকানে দলিল আমি পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি দোকানটা দখলে নেব, এটা ভেঙে ওখানে একটা লস করব। আচ্ছা, তোমার সেই দেওরটা যাকে ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ডাকাতি মিথ্যা অপবাদ দিয়ে এখন কোথায় আছে তুমি জানো? না, তার খবর আমি জানি না। আমি তো আমার শ্বশুরকে হাত করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে, তাই সায়নের কোনো কথা আমার শ্বশুর শুনতে চায়নি। তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে জেনে নাও ওরা সায়ানের খবর জানে নাকি। কেন, কি হয়েছে মিস্টার আজাদ? হঠাৎ সায়নকে নিয়ে বললেন কেন? জানো, কেউ বা কারা আমার বিশ্বাসী লোকগুলোকে মেরে ফেলছে, আমাকে ফোনে থ্রেট করছে। আমি বুঝতে পারছি না কে এই কাজ করছে। আমার যে শত্রু রাকেশ, তার পিছনে লোক লাগিয়েছিলাম, কিন্তু ও নেই এইসবের পিছনে। ওর স্ত্রী মারা যাওয়ার পর থেকে ও এইসব নিজেকে সরিয়ে নিয়েছে। তাহলে কে হতে পারে আমার শত্রু? একমাত্র তোমার দেওর ছাড়া। ওর রাগ ছিল আমার উপর। কিন্তু এসবের পেছনে যে তুমি ছিলে সেটা তো সায়ন জানতো না। ও তো আমাকেই সন্দেহ করেছিল। কেউ তো আছে, সায়ান হয়তো জানতে পেরেছে সায়ান মূল মাস্টার মাইন্ড। তাই তুমি ওকে সন্দেহ থেকে দূরে রেখো না। তুমি আরিয়ানকে দিয়ে সব খবর নেওয়ার চেষ্টা করো, আর তুমি শ্বশুরবাড়ি ফিরে যাও আর কিছুটা অভিনয় করো। ততদিনে আমি দোকানটা নিয়ে নেব আর তোমার শ্বশুরকেও জাহান নামে পাঠিয়ে দেবো। আমার শ্বশুর বাড়ি, ওখানে আমার যেতে ইচ্ছে করে না। আমার শাশুড়ি মাকে তো আমি সহ্য করতেই পারি না, আর আরিয়ান কাছে এলে আমার অসহ্য লাগে। সালমা বেগমের কথা শুনে মিস্টার আজাদ বলে, প্লিজ ডার্লিং, আমার জন্য এটুকু কষ্ট করলে? ওই কাপড়ের দোকানটা ভেঙে আমি লস বানাবো, তারপর দেখো না ওই বিজনেস খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। তারপর তোমাকে বিয়ে করে আমি প্যারিস চলে যাব। ওখানে গিয়ে আমি নতুন ব্যবসা করব। তোমার শ্বশুরের সমস্ত সম্পত্তি যখন তোমার হয়ে যাবে, বহরমপুরে যে জায়গাটা আছে সেটাও তুমি তোমার নামে লিখে নেবে। সে আবার বলতে, বুড়ো এবার হাড়ে হাড়ে টের পাবে আমাকে বিশ্বাস করার মজা। বাবা এমনিতেই আমার শ্বশুরকে দেখতে পারতো না, শুধু মুখে মুখে ভালো মানুষই দেখা যেত। মিস্টার আজাদের কথা মতো সালমা বেগম তার পরের দিন শ্বশুরবাড়ি চলে আসে। শাশুড়ি মাকে সালাম করতে গেলে শাশুড়ি মা নাতাশা বেগম বলে, আরে থাক, আর চালমা করতে হবে না। তা কি মনে করে এসেছো? নিজের শ্বশুরবাড়িতে আসবো, তা আবার কি মনে করে আসবো? অনেকদিন থেকে আপনাদের জন্য মন কেমন করছে, সেই কারণে চলে এলাম। তা বাবা কোথায়? তোমার বাবা তো ব্যবসার কাছে একটু বাইরে গেছে, চলে আসার কথা, কেন আসছে না কে জানে, ফোনও করে না। আরিয়ান বলছিল নেটওয়ার্কের প্রবলেম নাকি, ফোন করতে পারেনি। মা, আপনি কিন্তু অনেক রোগা হয়ে গেছেন। আজকে রান্নাটা আমি করব, এখন তো কিছুদিন আছি, আপনাকে রান্না করতে হবে না। সালমা বেগমের কথা শুনে শাশুড়ি নাতাশা বেগম মুচকি হাসে আর বলে, তবুও ভালো, শুনেও শান্তি, বউ রান্না ভাত খেতে পারবো। আজ তো প্রায় 2 বছর হলো তোমার বিয়ে হয়েছে, একদিনে তোমার হাতে রান্না খাইনি, আজ পেট পুরে ভাত খাবো। এদিকে সায়ান রনিকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। রনি জানে না সায়ান তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এক জায়গায় গাড়িটা থামালো। রনি গাড়ি থেকে নেমে সায়ানকে জিজ্ঞাসা করলো, স্যার, এখানে গাড়িটা থামালেন, এর কিছুটা পরেই তো জঙ্গল পড়ে যাবে। আমরা এখানে কেন এসেছি? সামনের ওই পোড়ো বাড়িটা দেখতে পাচ্ছিস? ওখানে আমার প্রিয় একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে। উনি খুব কষ্টে আছে। চল
আজকে ওকে নিয়ে যাব, তুই রেডি থাকবি। শত্রু যদি কেউ আক্রমণ করে তুই কাউকে ছাড়বি না, সরাসরি ফায়ার করে দিবি। তাতে কে মরলো কে বাঁচলো তোর দেখার দরকার নেই, শুধুই মানুষটাকে জীবিত রাখতে চাই। কিছুক্ষণ পরই সায়ান রনি সেখানে হাজির হয়। সেখানে এক ব্যক্তি পাহারায় ছিল, তার কোনো কথা না বলে তাকে গুলি করে দেয়। ভিতরে ঢুকে মানুষটাকে দেখে সায়ন চিৎকার করে কেঁদে ওঠে আর বলে, বাবা আমি এসে গেছি, তোমার আর কিছু হবে না, চলো বাবা এখান থেকে। আমি তোমায় বলেছিলাম তোমার বৌমা ভালো মানুষ নয়, তবু তুমি আমায় বিশ্বাস করলে না। ওরা বাপ মেয়ে মিলে আমাদের পুরো সংসারটা শেষ করে দিল, আর তুমি একটা ব্যবসায়ী মানুষ হয়েও ওদের চাল ধরতে পারলে না। ওকে বিশ্বাস করে বড় ভাইয়ার সাথে তুমি বিয়ে দিলে। ছেলের কথা শুনে ভদ্রলোকের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সায়ন তার বাবাকে সেখান থেকে নিয়ে তার একটা গোপন জায়গায় নিয়ে রাখে এবং নিজের একটা বিশ্বাসী ডাক্তারকে দিয়ে চিকিৎসা করায়। ডাক্তার বলে, অনেকদিন পেট ভরে কিছু খায়নি, তাই অসুস্থ হয়ে পড়েছে, শরীরের শক্তি কমে গেছে। তারপর নিয়মিত হার্টের ওষুধ খেতেও সে পায়নি। প্রচণ্ড টর্চারিং করা হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে, ওর কথা বলার শক্তি হারিয়ে গেছে। এইভাবে চলতে থাকলে যে কোনো একদিন পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যাবে। আমি কথা দিতে পারছি না, তবে আমি আমার মতো চেষ্টা করব, বাকি সব আল্লাহর ইচ্ছা। ডাক্তারের কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে সায়ান কাঁদে আর বলে, বাবা আমি চেষ্টা করব তোমাকে বাঁচিয়ে রাখার। আমি তোমাকে নিয়ে বাইরে চলে যাব, বিদেশে গিয়ে চিকিৎসা করাবো, অনেক বড় ডাক্তার দেখাবো। তুমি ভালো হয়ে যাবে বাবা, তুমি চিন্তা করো না। তোমার এই ছেলে তোমাকে ভালো করে রাখবে, তোমাকে সুস্থ করে মায়ের কাছে নিয়ে যাব। সায়নের কথা শুনে তার বাবা ইশারায় কিছু বলে। সে আমি বুঝতে পারলাম না। তখন পাশ থেকে রনি বলল, স্যার আপনার বাবার কথা বলতে পারছে না, আপনি এক কাজ করুন, ওনাকে একটা খাতা আর পেন দিন, উনি কিছু লিখে দিলে তাহলে আপনি বুঝতে পারবেন। বাবার কথা মতো সায়ন একটা পেন আর খাতা তার বাবাকে দেয় আর তাতে তার বাবা লিখে, সালমা ও তার বাবার উদ্দেশ্য ভালো নয়, ওরা আজকে আমার এই অবস্থা করেছে। সালমার বাবা সব সময় আমাকে হিংসা করত। আমি সামান্য কাপড় বিক্রি করতাম হাটে হাটে, সেখান থেকে আজকে সফল ব্যবসায়ী হলাম, বাড়ি করলাম, গাড়ি কিনলাম, সম্পত্তি করলাম, কিন্তু সে চায়ের দোকান নিয়ে রইল। আমি বুঝতে পারিনি, আমি সরল মনে ওর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, তাই আজ এই পরিণতি হলো আমার। তোকে অবিশ্বাস করে আমি বড্ড ভুল করেছি। আমি জানি তুই কোনো দোষ করিসনি, সব সালমার পরিকল্পনা ছিল। আরিয়ানের জীবনটা শেষ করে দিল। তুই বাড়ি ফিরে যা, তোর বাবার তৈরি করা সম্পত্তি তুই রক্ষা কর, আর তুই তোর মা ও বড় ভাইকে রক্ষা কর। সালমা ওদের ক্ষতি করার চেষ্টা করছে, দোকানের কাগজপত্র সব নিয়ে নিয়েছে, দোকানটা বিক্রি করে দিতে চাইছে। এখন নাকি সালমার প্রেমিক মিস্টার আজাদ লস তৈরি করবে। আমি আর বাঁচবো না, তুই এবার ওদের বাঁচা। বাবার কথা শুনে সায়ন কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি সব জানি, শুধু তুমি চোখে পট্টি বেঁধেছিলে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, সালমা আমাদের কিছু করতে পারবে না, মা ও আরিয়ান ভাইয়া কিচ্ছু হবে না, আমি ওদের রক্ষা করব বাবা, তোমাকেও সুস্থ করে তুলবো। এদিকে সালমা বেগম রাতের বেলায় আরিয়ানের কাছে গিয়ে বলে, আরিয়ান তোমার মনে আছে কতদিন তুমি আমায় আদর করনি? সালমা বেগমের কথা শুনে আরিয়ান বলে, তুমি তো বাপের বাড়িতে ছিলে, আমি তোমাকে কি করে আদর করব? তুমি তো ওখানে যেতে পারতে। কাজ ফেলে কি করে যাব? তুমি তো জানো দোকানে কত কাজ, আজকে একটা বড় অর্ডার ছিল, সেসব কাজ বোঝাতে রাজ হয়ে গেল। শুধু কাজের অজুহাত তুমি দিও না, যদি আমাকে প্রকৃত ভালোবাসতে তাহলে নিশ্চয়ই তুমি যেতে। তুমি এই বাড়িতে কতদিন অতিথি হয়ে এসেছো সালমা? আরিয়ানের কথা শুনে সালমা বেগম হাসতে হাসতে বলে, অতিথি হয়ে আসবো কেন? মেয়েরা বুঝি শ্বশুর বাড়িতে অতিথি হয়ে আসে? এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি, এসব জিনিসের ওপর কত জোর জানো আমার। কোনো কিছুর বিনিময়ে এগুলো আমি হারাতে চাই না।
এসবের ওপর কেবলমাত্র আমার অধিকার। আমি এবার থেকে এখানে থাকবো, কোথাও যাব না। সালমা বেগমের কথা শুনে আরিয়ান হাসলো, কিচ্ছু বলল না। আরিয়ান কিছু বলছে না দেখে সালমা বেগম বলল, এ কেন কিছু বলছো না? কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? রাত হয়েছে আজকে, প্রচুর কাজের চাপ ছিল, ক্লান্ত আমি ঘুমিয়ে পড়েছি। লাইট অফ করে তুমি ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। তার মানে আমাকে আদর করতে ইচ্ছে করছে না? সালমা বেগমের প্রশ্নের কোনো উত্তর দেয় না আরিয়ান। সে ঘুমানোর ভান করে পড়ে থাকে আর সালমা কি করে তা লক্ষ্য করতে থাকে। খুব রাতের দিকে সালমা তার মাকে ফোন করে। তার মা ফোনটা বাজছে দেখে রিসিভ করে আর বলে, সায়ন, এত রাতে ফোন করেছিস, কিছু সমস্যা নাকি রে? না মা, সবই ঠিক আছে। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। তোর বাবা কতদিন গেছে, একটা ফোনও করছে না, তাই একটু চিন্তা হচ্ছে। মা, ভাইয়া কি করছে? ভাইয়া কি ঘুমিয়ে পড়েছে? কি বলবো, সালমা এসেছে, তোর ভাইয়ের রুমে আছে। হঠাৎ এতদিন পর? জানি না, কিছু তো উদ্দেশ্য আছে, বুঝতে পারছি না। আমি যা যা বলেছি তুমি সব শুনেছো তো? সবই ঠিক আছে। আরিয়ানকে কিছুটা বলেছি, পুরোটা বলা হয়নি। ও সালমাকে পুরোপুরি বিশ্বাস না করলেও কিন্তু সন্দেহ করে না। একটা হয়তো তার প্রতি ভালোবাসা হয়েছে, বিয়ে করেছে, 3 বার কবুল হয়েছে, হয়তো তার জন্যই এই অনুভূতি। ঠিক আছে মা, ঘুমানোর চেষ্টা করো, চিন্তা করো না, আমি তো আছি। তার পরের দিন খাবার টেবিলে সালমা আরিয়ান ও তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, সায়নের খবর পেয়েছেন? এখন কোথায় আছে সায়ন জানেন? সালমার মুখ থেকে সায়নের কথা শুনে আরিয়ান, নাতাশা বেগম দুজনেই চমকে যায়। নাতাশা বেগম সালমাকে বলে, হঠাৎ সায়নের খবর নিচ্ছ কেন? একটা বাজে ছেলে, তোমার শ্বশুর বলেছে ওর নাম যেন এই বাড়িতে কোনোদিন আলোচনা করা না হয়, তাই তুমিও সায়নের কথা কখনো জিজ্ঞাসা করবে না। আমরা কোনো কিছু খবর জানি না। তোমার শ্বশুর জানতে পারলে রাগারাগি করবে। এইরকম একটা বাজে ছেলে ও কখনো এই বাড়ির ছেলে হতে পারে না। ব্যাংকে ডাকাতি করে কত টাকা নিল, এই বাড়ির লোকের সাথে বেইমানি করলো, ও ভালো নয়। তোমার শ্বশুর সায়নকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভালো হয়েছে। আমার প্রথম প্রথম কষ্ট হতো, কিন্তু এখন মনে হচ্ছে যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। নাতাশা বেগমের মুখ থেকে এই কথা শুনে সালমা একটু আশ্চর্য হয় আর সে মনে মনে ভাবে, এই বুড়ি তো আগে অন্য কথা বলতো, এখন আবার এই কথা বলছে। কি জানি, বুড়ি হয়তো বুড়োর শোকে পাগল হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। সে যাই হোক, আমার কি যায় আসে? আমি যে কাজ করতে এখানে এসেছি সেই কাজ করতে পারলেই হবে। সালমা বেগম বিড়বিড় করছে দেখে নাতাশা বেগম বলে, কি হলো সালমা, তুমি বিড়বিড় করছো কেন? কিছু বলছো না যে, কিছু ভাবছো তুমি? শাশুড়ি নাতাশা বেগমের কথা শুনে সালমা বেগম চমকে যায় আর বলে, না না, কিছু ভাবছি না। অনেকদিন হয়ে গেল বাবার খবর পাচ্ছে না। বাবা মাই খুব ভালোবাসে, তাই এখানে এসে বাবাকে খুব মিস করছি। আরিয়ান, তুমি একবার বাবাকে ফোন করো তো। আমাকে অনেক দিন আগে মেসেজ করেছিল, আর কিছু বলেনি। এবার তো বাবার এখানে ফিরে আসার কথা, কেন বাবা আসছে না? তোমার শ্বশুরের জন্য এত চিন্তা করতে হবে না, ও তো মাঝে মাঝে ব্যবসার জন্য বাইরে যায়। আমি আগে চিন্তা করতাম, এখন আর করি না, অভ্যাস হয়ে গেছে। ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এখন বলো, তোমার বাবা কেমন আছে? তুমি বলছিলে হার্টের অপারেশন করতে হবে, ডাক্তার দেখিয়েছো? বুকে নাকি মেশিন বসাতে হবে, তা সব কিছু করিয়েছো? এতদিন ওখানে ছিলে, নিশ্চয়ই বাবার খুব সেবা করেছো। হ্যাঁ, বাবার হার্ট সার্জারি হয়ে গেছে, বাবা এখন ভালো আছে। এখানে আসতে চেয়েছিল, আমি বলেছি পরে আসতে। ভাইয়ের বিয়ে হবে সামনের মাসে, মেয়ে দেখা হচ্ছে, তারপর বাবাকে নিয়ে এখানে চলে আসবো। তাই বুঝি? তা তোমার ভাই কি নিজে দেখে বিয়ে করেছে, না তোমরা দেখাশুনে করে দিয়েছো? ভাই আমার মতো অত বাবা ভক্ত নয়, ও নিজের পার্টনার নিজেই দেখে নিয়েছে। মেয়েটা ওর সাথে পড়াশোনা করতো, একসাথে কাজ করে। খুব বড় লোকের মেয়ে বুঝি? না না, ভিখারির বাচ্চা, সে কারণেই তো বাবা মত দেয়নি বিয়েতে। আমারও মত নেই।
আমি মেয়েটার সাথে দেখা করে তাকে খুব অপমান করেছি, যে আমার ভাইয়ের পেছন থেকে সরে যে আমার ভাইয়ের পেছনে পড়ে আছে কেন, কিন্তু মেয়েটা শুনছে না। শাশুড়ি বৌমা যখন কথা বলছে তখন পাশ থেকে আরিয়ান বলে, আরে তুমি কেন এইসবে কান দিচ্ছ? তোমার ভাইয়ের জীবন, তোমার ভাইয়ের সিদ্ধান্ত ওর ভালো লেগেছে, ও বিয়ে করবে, তুমি বা তোমার বাবা এখানে কে? আরিয়ানের কথা শুনে সালমা বেগম রেগে যায় আর বলে, ওর জীবনের সিদ্ধান্ত মানে? বাবা কত কষ্ট করে ওকে মানুষ করেছে, ওর একটা দায়িত্ব নেই? ও, তুমি বুঝি বাবা দায়িত্ব পালন করার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি পড়ে থাকো? কি বলে তুমি? না কিছু নয়, এখন আমার দেরি হয়ে যাচ্ছে মা, এখন আমি আসি। আমি আসার সময় তোমার ব্যথার ওষুধ নিয়ে আসবো, আর তুমি বেশি হাঁটাচলা করবে না। সালমার এখন চেষ্টা করে সায়নের খবর জানতে পারছে না। রাতে আরিয়ান ঘুমিয়ে পড়লে সালমা বেগম মিস্টার আজাদকে ফোন করে আর বলে, মিস্টার আজাদ, আমি শাইনের খবর জানতে পারছি না, ওরা তো কেউ কিছু বলছে না, মনে হয় না যোগাযোগ আছে। তুমি ডিল ফাইনাল করো, কাগজপত্র হাতে দিয়ে দিয়েছি, চিন্তা নেই, কয়েক কোটি টাকা সম্পত্তি বিক্রি হবে। এত রাতে কার সাথে কথা বলছো? সালমা বেগম আরিয়ানের কথা শুনে চমকে যায়, কথা ঘুরিয়ে দিয়ে বলল, বাবার সাথে। বাবার শরীরটা খারাপ, তাই ফোন করেছিল, কাল বাবার ওখানে চলে যাব। বাবা বুকে ব্যথা অনুভব করেছে, আমি বাবাকে বললাম ডাক্তার কাকুকে ফোন করতে। চলে এসো, রাত হয়েছে, ঘুমোতে হবে। ডিল ফাইনাল করে ফেলে, টাকাও নিয়ে নেয়। কিন্তু কিছুদিন পর সালমা বেগম ও মিস্টার আজাদের বিরুদ্ধে কোর্টে কেস করে বাদশা খান। ওই প্রপার্টি কিনেছিল। বাদশা খান বলে যে তাকে জাল দলিল দিয়ে টাকা নিয়েছে, ওই দলিল নকল দলিল। পুলিশ এসে মিস্টার আজাদ ও সালমা বেগমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বিচারের দিন পড়লে বিচারপতি সালমা বেগমকে জিজ্ঞাসা করে, আপনি কেন দলিল জাল করে এই কাজ করেছেন? ওটা তো আপনার শ্বশুরের সম্পত্তি। সালমা বেগম উত্তরে বলে, আমার শ্বশুর আমার নামে সব লিখে দিয়েছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক সব বদমাইশি করে আমাকে জাল দলিল দিয়েছে। ওরা আমার উপর প্রচুর অত্যাচার করতো, কিন্তু আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো। আমি জানতাম না দলিলটা জাল ছিল, ওরা আমার সাথে চিটিং করেছে। সালমা বেগম যখন কথাগুলো বলছিল ঠিক তখনই সায়ন সেখানে যায় আর বলে, তাই বুঝি? সায়নের আগমনে সালমা বেগম মিস্টার আজাদ প্রত্যেকে চমকে যায়। তখনই হুইল চেয়ারে বসিয়ে এক ব্যক্তিকে সেখানে উপস্থিত করা হয়। ব্যক্তিকে দেখে সালমা বেগম চমকে যায় আর বলে, বাবা আপনি এখানে? তখন সায়নের বাবা বলে, লজ্জা করে না? তুই আমাকে বাবা বলে ডাকবি না? আরে তোকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তোর বাবা বরাবরই আমাকে হিংসা করত, আমি সেটা বুঝতে পারতাম না। তোরা যে এত শয়তান ছিলিস সেটা আমি কখনো ভাবিনি। তাই তো তোকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? তুই আমার সংসারটা শেষ করে দিলি। তোকে বিশ্বাস করে শাইনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তারপর সায়ন বলতে শুরু করে, তুই যে ব্যাংকের ম্যানেজারের সাথে মিলে আমার নামে বদনাম করেছিস সে খবরটা আমি জানি। ব্যাংকের ম্যানেজার মিস্টার আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। পরবর্তীকালে ব্যাংকের দুর্নীতির জন্য ম্যানেজারের চাকরি চলে যায়, কারণ আমি তো টাকা চুরি করিনি। তারপর তুই বাবাকে একটার পর একটা ব্রেন ওয়াশ করতে থাকিস। বাবা বুঝতে না পেরে আমাকে সন্দেহ করে আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর তুই বাবারই ব্যবসা বিক্রি করে দিতে চাইছিলিস, আর তুই যাকে বিক্রি করেছিস সে আবার আমার ঘনিষ্ঠ বন্ধু। কারণ আমি জানতাম তুই ভাইয়ের উপর চাপ দিয়ে দলিল নিয়ে যাবি, তাই আমি মাকে বলে অরিজিনাল দলিল আমার কাছে রেখে দেই, আর তার জায়গায় জালি দলিল কাগজপত্র রেখে দেই, যা তুই জানতেও পারিস না। আর এই দেখ আমি কি রেকর্ড করেছি, এখানে তোর আর আজাদের কিছু রোমান্টিক দৃশ্য দেখে নে। তারপর সে রেকর্ড করা ক্যাসেট কোর্টের হাতে তুলে দেয়। কোর্ট সেটা চালিয়ে দেখে মিস্টার আজাদ ও সালমা বেগমের কিছু অন্তরঙ্গ দৃশ্য। আর এই বাড়িতে থেকে কে কে আসছে, কোথায় কোথায় 2 নম্বরই কাজ হচ্ছে, সব কিছু তথ্য প্রমাণ কোর্টের হাতে তুলে দেওয়া হয়।
সব কিছু দেখার পর কোর্টে যারা উপস্থিত ছিল প্রত্যেকে লজ্জায় মাথা নত করে। সালমা বেগমের আর কিছু উপায় ছিল না, আর মিস্টার আজাদ সেও মাথা হেট করে দেয়। এইভাবে কে বা কারা তাদের এই ঘনিষ্ঠ ছবি রেকর্ড করেছে ভাবতে পারে না। কোর্ট দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মিস্টার আজাদের বিপক্ষে অনেকে সাক্ষী দেয়, অনেক খুনের কেস আছে তার বিরুদ্ধে। সায়ন সালমা বেগমের উদ্দেশ্যে বলে, তোকে আমার বাবা মেয়ের মতো বিশ্বাস করতো, আর তুই কি করলি? তোর জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি, আমাকে ডেলিভারি কাজ করতে হয়েছে, এমনকি তোর প্রেমিকের জন্য আমাকে মাফিয়া হতে হয়েছে। তবে আমিও দোষ করেছি তার জন্য, আর তার জন্য কোর্ট আমায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। সায়নকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু কিছু মানুষ সায়নের পক্ষে সাক্ষী দেয় আর বলে, উনি আমাদের অনেক উপকার করেছেন, উনি আল্লাহর প্রতিনিধি হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। সেই জন্য বেশি দিন কোর্ট তাকে আটকে রাখতে পারেনি। 3 মাসের মধ্যে সায়নের জামিন হয়ে যায়। সায়ন যাবার আগে রনিকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আর রনির সব দেখাশোনা করত। সায়ন ফিরে আসার পর তার মাকে ফোন করে আর বলে, সায়ন তুই বাড়ি চলে আয়। বাবা কেমন আছে? তোর বাবা ভালো নেই, তোকে দেখার জন্য ছটফট করছে। এদিকটা একটু গুছিয়ে নিয়ে আমি যাব, তুমি বাবার খেয়াল রাখবে আর প্রয়োজনে ডাক্তার কাকাকে ফোন করবে। সায়ন ফ্ল্যাটে এসে সামিরাকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সামিরা? এই কদিন তো একবারও আমাকে দেখতে গেলে না। আমি ভালো আছি। কেন শুধু শুধু আপনাকে দেখতে যাব? আপনি ভালো লোক নন, আপনি আমাকে জোর করে আটকে রেখেছেন। এবার সারা জীবনের জন্য আটকে রাখবো, কি করার আছে তুমি করবে। সায়নের কথা শুনে সামিরা চলে যায়। রনি জিয়া হাসতে থাকে। সায়ন বলে, তুমি রনি এবার তৈরি হও জিয়ার দায়িত্ব নেবার জন্য, কালকেই তোদের বিয়ে দেওয়া হবে। সায়নের কথায় জিয়া লজ্জা পায় আর বলে, তোমরা কি ভেবেছিলে আমার পিঠ পেছনে এত কাণ্ড করবে? আমি জানতে পারবো না? আমি সব জানি। আর জিয়া স্যার নয় ভাইয়া বলবে। তার পরের দিন জিয়া রনির বিয়ে হয়ে যায়, আর তারপর থেকেই সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সায়নের মাথা খারাপ হয়ে যায়, সে মাথা ঠিক করতে পারে না। এদিকে মসজিদের কিছুটা দূরে গাছের তলায় একটা মেয়েকে বসে থাকতে দেখে। নাতিশা বেগম মেয়েটাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, এখানে তুমি কি করছো? আমার কেউ নেই, আমার কেউ ভালোবাসে না। আমার বাবা মা সবাই মারা গেছে, আমার ভাইটাও মারা গেছে। আমার বোনগুলো আমার থেকে অনেক দূরে আছে। ওই লোকটা বোনগুলোকে এখানে রেখে দিয়েছে। সামিরার কান্না শুনে নাতাশা বেগম বলে, ও তাই বুঝি? তোমাকে কাঁদতে হবে না। কি করবে বলো? ভাগ্যের ওপর তো কারো হাত নেই। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবে। আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকবে। তোমার মেয়ে নেই? না গো, আমার মেয়ে নেই, আমার 2টো ছেলে। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তুমি একটা মিষ্টি মেয়ে। তুমি চলো আমাদের বাড়িতে আমার সাথে। সামিরা নাতাশা বেগমের সাথে তার বাড়িতে আসে। বাড়িতে এসে ফ্যামিলি অ্যালবামে সায়নের ফটো দেখে নাতাশা বেগমকে জিজ্ঞাসা করে, তোমার সাথে এই বাজে ছেলেটা কেন ছবি তুলেছে? তুমি ওকে চেনো? ওই লোকটা ভালো ছেলে নয়, ও এতদিন আমাকে জোর করে আটকে রেখেছিল ওর কাছে। আমার বোনদের দেখতে দিচ্ছিল না। তবে ওই লোকটা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি এবছর মাধ্যমিক পরীক্ষা দেব, আর 2 মাস বাকি আছে। আমার জন্য একটা টিচারও রেখে দিয়েছে। কিন্তু তবুও মনে হচ্ছে লোকটা আমাকে মিথ্যে কথা বলেছে। আমাকে বলেছিল মিস্টার আজাদ নাকি আমার বাবাকে খুন করেছে, কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না। মিস্টার আজাদের লোক একদিন আমায় এসে বলল এর পেছনে নাকি ওই লোকটা দায়ী, সেই জন্য আমি ওকে বিশ্বাস করতে পারছি না। জি আব্বু। ঠিক আছে, তুমি এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, তুমি ক্লান্ত আছো। তবে ওই লোকটা ভালো খারাপ নয়, ওই লোকটা আমার অনেক উপকার করেছে। জিয়া আপু, ফারিয়া আপু ওরাও একই কথা বলে। জিয়া আপু বলে ও নাকি আমাকে ভালোবাসে,
কিন্তু আমার মনে হয় না। কথাটা শেষ করতে দিল না, তার আগেই নাতাশা বেগম বলল, সব বুঝতে পেরেছি, এখন তুমি নাস্তা করো। তোমার চোখ মুখগুলো কেমন ঢুকে গেছে, তোমার ঘুমের প্রয়োজন আছে। কালকে কথা বলবো কেমন? রাতের বেলা নাতাশা বেগম সায়নকে ফোন করে আর বলে, কিরে, মন ভালো নেই তো? তোর প্রিয় জিনিসটা আমাদের বাড়িতে আছে, মন খারাপ করতে হবে না। কালকে চলে আয়, ওকে এখানে পেয়ে যাবি। কথাটা বলে নাতাশা বেগম ফোন কেটে দেয়। সায়ন তার মায়ের কথা কিছুই বুঝতে পারে না। তারপর সায়ন ফোন করলে তার মায়ের ফোন বন্ধ দেখায়। সায়ন সকালবেলা তার বাড়িতে ফিরে আসে, ছেলেকে দেখে বলে, রাতে মনে হচ্ছে আমার ছেলের ভালো ঘুম হয়নি। ভালোই আছে, আমার ছোট বৌমা টেবিলে বসে নাস্তা করছে। হঠাৎ সায়নের চোখ যায় খাবার টেবিলের দিকে, দেখে স্বামীরা বসে খাচ্ছে। স্বামীরার চোখ পড়ে যায় সায়নের দিকে। সে খাবার ফেলে নাতাশা বেগমের দিকে ছুটে আসে আর সায়নকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন এখানে এসেছো? তুমি খুব বাজে লোক। তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি পুলিশের কাছে যাব। স্বামীরার কথা শুনে সায়ন রেগে যায় আর বলে, আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। এই বাজে লোকটা আমার ছেলে। আমি ওকে খুব বকে দিয়েছি, কিন্তু ও তোমার বাবাকে খুন করেনি। তাহলে ওই লোকটা যে বলেছিল। তুমি কাকে বিশ্বাস করো, এক মাকে না সেই লোকটাকে? স্বামীরা কিছুক্ষণ নাতাশা বেগমের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মাকে। আমি তোমাকে বিশ্বাস করি। তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো না, তুমি সত্যি কথা বলছো। তাহলে আমার ছেলের বউ হবে তো? আমি কালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। নাতাশা বেগমের কথা শুনে স্বামীরা সায়নের দিকে তাকায়। সায়ন চোখ টিপে দেয়। স্বামীরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সায়ন তখন বলে, মেয়েটা তাহলে লজ্জাও পায়। তার পরের দিন সায়ন তার মাকে বলে, মা, ওই ঘটনার পর তো ভাইয়া আর সালমার ডিভোর্স হয়ে গেছে। ভাইয়ের তো আবার বিয়ে দিতে হবে। আমার একটা ভালো জানাশোনা মেয়ে আছে। মেয়েটার একবার বিয়ে হয়েছিল, তার স্বামী আগে থেকে বিবাহিত ছিল, আর সেটা গোপন করে ফারিয়াকে বিয়ে করে। ফারিয়া যখন জানতে পারে তখন সে সেখান থেকে চলে আসে। এখন সে আমার কোম্পানিতে কাজ করে। মেয়েটা খুব ভালো মা, আমি ভাইয়ার জন্য এই মেয়েটাকে ভেবে রেখেছি। তুই তাই ব্যবস্থা কর। আমি আর আরিয়ানের কষ্ট সহ্য করতে পারছি না। তোর বাবাই তো সালমাকে ওর সাথে জোর করে বিয়ে দিয়ে দিল। তার পরের দিন সায়ন আরিয়ানের সাথে কথা বলল। আরিয়ান প্রথমে রাজি ছিল না, পরে বুঝিয়ে আরিয়ানকে রাজি করানো হলো। ফারিয়াও বিয়েতে মত দিচ্ছিল না। সায়ন ওদের দুজনকে একসাথে একটু রেস্টুরেন্টে নিয়ে গেল আর বলল, তোমাদের দুজনের মন ভেঙে গেছে, তাই তোমাদের দুজনকে দরকার। দেখবে, আমি বলছি, এই বিয়ে হলে তোমরা সুখী হবে। ফারিয়া যেমন স্বামীর থেকে আঘাত পেয়েছে, তুমি সালমার থেকে পেয়েছো। তোমাদের দুঃখ তো এক জায়গাতেই। এবার দেখবে তোমরা দুজনে বেস্ট পার্টনার হবে। তাই তোমরা অমত করো না, তোমরা বিয়েটা করে নাও। তোমরা বিয়ে না করলে আমার বিয়েটাও আটকে যাবে। কেন দেবর্ষি, তোমার বিয়েটা আটকে যাবে? তুমি বুঝি তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চাইছো? আরে আগে চাচা ডাক শুনি, তবে তো বাবা ডাক শুনবো। সামিরা এখন ছোট, দেখতে পাচ্ছ না? ও মাধ্যমিক পাশ করুক, উচ্চ মাধ্যমিক পাশ করুক, 2 বছর পর বিয়ে করব। সেই সপ্তাহে আরিয়ান ও ফারিয়ার বিয়ে হয়ে যায়। তারপর স্বামীরা মাধ্যমিক পাশ করলে সায়নের সাথে স্বামীরার বিয়ে হয়। সায়ন এখন মাফিয়াদের সঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে, একটা এনজিও খুলেছে আর সেখানে পথ শিশুদের নিয়ে কাজ করছে। সেই সাথে বাবার ব্যবসা দেখাশোনা করছে। আজকে সায়ন ও স্বামীরার বাসর রাত। সায়ন স্বামীরাকে বলে, জানো সামিরা, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম তুমি আমার পায়ের উপর পড়ে কাঁদছিলে, সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি ছোট ছিলে আর তুমি অসহায় ছিলে, তাই আমি তোমায় বলিনি। অনেক কষ্ট করে আজ তোমায় কাছে পেলাম। পিঙ্কি বলছিল আমাদের নাকি মেয়ে হবে আর তার নাম রাখবে পুতুল। নাও আমরা ছোট্ট পুতুলকে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করি। সায়নের কথায় স্বামীরা লজ্জা পায়।
স্বামীরা সায়নের ডাককে উপেক্ষা করতে পারে না। সে ধরা দেয় সায়নের কাছে। সায়ন ও স্বামীরা তার পরের দিন কানাডা যায় হানিমুনের উদ্দেশ্যে। আরিয়ান ও ফারিয়া যায়। জিয়া ও রনিকে সঙ্গে করে নিয়ে যায় সায়ন। ওরা প্রত্যেকেই নিজের পরিবারের অংশ ভাবে সায়ন।